হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা ক্লাস করবো সেটা হচ্ছে টেলিস্কোপ। আচ্ছা, আমরা এর আগের লেকচারে দেখে এসেছি কি মাইক্রোস্কোপ দেখে এসেছি, কম্পাউন্ড মাইক্রোস্কোপ দেখে এসেছি। মাইক্রোস্কোপ আর টেলিস্কোপের মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখি, তাহলে টেলিস্কোপ আর মাইক্রোস্কোপ কি করে থাকে? আপাতত একটাই ডিফারেন্স দেখে নিই। মাইক্রোস্কোপ কি করে থাকে? কোনো বস্তুকে কি করে? বড় করে দেখায়। কোনো বস্তুকে অনেক বড় করে দেখায়। তার মানে কি করে? জুম করে। তার মানে তাকে কি করে? জুম করে। টেলিস্কোপ কি করে থাকে? না, টেলিস্কোপ করে কি? টেলিস্কোপ অনেক দূরের বস্তুকে কাছে নিয়ে আসে। জুম কিন্তু করে না। বস্তুর সাইজের কোনো পরিবর্তন হয় না। কি করে? কাছে নিয়ে আসে। বস্তুর আকারের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এই ছিল মাইক্রোস্কোপ আর টেলিস্কোপের মধ্যে ডিফারেন্স। তাহলে টেলিস্কোপ কি করে? কোনো দূরের বস্তুকে কাছে নিয়ে আসে। মাইক্রোস্কোপ আর টেলিস্কোপের মধ্যে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। আচ্ছা, এবার দেখি টেলিস্কোপের ক্ষেত্রে ভিজুয়াল অ্যাঙ্গেল আমরা কিভাবে প্রয়োগ করব। আচ্ছা, প্রথমেই দেখে নেওয়া যাক ভিজুয়াল অ্যাঙ্গেলটা কি হয়ে থাকে। না, ভিজুয়াল অ্যাঙ্গেল হলো সেই কোণ কোন অবজেক্ট চোখের সাপেক্ষে, খালি চোখের সাপেক্ষে যে কোণ সৃষ্টি করে। এতটুকু ক্লিয়ার? তো খালি চোখের সাপেক্ষে, ধরা এই হচ্ছে আমার একটা চোখ, তাহলে আমাদের চোখে কি রয়েছে? কনভেক্স লেন্স রয়েছে। তো কনভেক্স লেন্সের রেসপেক্টে আমি একটা কি করলাম? প্রিন্সিপাল এক্সিস নিয়ে নিলাম। ক্লিয়ার? কনভেক্স লেন্সের রেসপেক্টে আমি কি করলাম? প্রিন্সিপাল এক্সিস নিলাম। এবারে আমার চোখের সামনে একটা অবজেক্ট রাখলাম। তো এই অবজেক্টটা আমাদের চোখে কি পরিমাণ কোণ সৃষ্টি করেছে? এই পরিমাণ কোণ সৃষ্টি করেছে আমাদের চোখে, এই পরিমাণ কোণ সৃষ্টি করেছে। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? ভিজুয়াল অ্যাঙ্গেল। এই কোণটাকে আমরা কি বলবো? ভিজুয়াল অ্যাঙ্গেল। আচ্ছা, ভিজুয়াল অ্যাঙ্গেল, তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেল জিনিসটা বোঝা গেছে। এই কোণটাকে আমরা বলবো ভিজুয়াল অ্যাঙ্গেল। খালি চোখের রেসপেক্টে কোনো একটা অবজেক্ট আমাদের চোখে যে কোণটা সৃষ্টি করে তাকেই আমরা বলবো ভিজুয়াল অ্যাঙ্গেল। আচ্ছা, এবার দেখো ভিজুয়াল অ্যাঙ্গেল আমরা বাড়াতে পারি বা কমাতে পারি। প্রথমে বাড়ানোটাই দেখব। ভিজুয়াল অ্যাঙ্গেল বৃদ্ধি করার উপায় কিভাবে আমরা বৃদ্ধি করব? নাম্বার 1 কন্ডিশন দেখো অবজেক্টটা যে জায়গায় আছে, আমি ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়াবো কি করে? সেম জায়গায় আমি আরেকটা বড় মাপের অবজেক্ট রেখে দেবো, আরেকটা বড় সাইজের অবজেক্ট রেখে দেবো, তখন দেখো তার ভিজুয়াল অ্যাঙ্গেল অলরেডি বড় হয়ে গেছে। তো তাহলে ফার্স্ট পয়েন্ট কি? অবস্থান সেম জায়গায় রেখেছি, অবস্থান পরিবর্তন না করে বৃহৎ অবজেক্ট রাখলে ভিজুয়াল অ্যাঙ্গেল কি হবে? বৃদ্ধি পায়। ক্লিয়ার? সেকেন্ড আর কি করতে পারি? সাপোজ ধরো ওই অবজেক্টটাকে আমি কি করলাম? এই জায়গায় ছিল, আমি বড় মাপের অবজেক্ট নিলাম না, আমি এই অবজেক্টটাকে আমি চোখের কাছাকাছি নিয়ে এলাম। সাপোজ ধরো আমি আরেকটা ছবি আঁকি। এই হচ্ছে আমাদের একটা চোখ, এই হচ্ছে রেড, এই হচ্ছে আমাদের চোখের রেসপেক্টে প্রিন্সিপাল এক্সিস। তো অবজেক্ট কোথায় ছিল? অবজেক্ট এই সোজায় ছিল। তো এই সোজায় যখন ছিল তখন ভিজুয়াল অ্যাঙ্গেল কত ছিল? দ্যাটস, এই অবজেক্টটাকে আমি চোখের কাছে নিয়ে গেলাম, তো তখন কি দেখলাম? ভিজুয়াল অ্যাঙ্গেল দ্যাটস। তাহলে অবজেক্টকে যদি আমরা চোখের কাছে নিয়ে যাই তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেল কি হচ্ছে? বড় হচ্ছে। সেকেন্ড পয়েন্ট আমি কি লিখলাম? অবজেক্টকে চোখের কাছে নিয়ে গেলে
চোখের কাছে নিয়ে এলে ভিজুয়াল অ্যাঙ্গেল বৃদ্ধি পায়। চোখের কাছে যদি নিয়ে আসি তাহলে আমরা ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়বে। আচ্ছা, ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়লে কি হবে? ইমেজের সাইজ বাড়বে। দেখো এই জায়গাটায় দেখো, যখন এইখানটায় অবজেক্টটা ছিল তখন কি ছিল, তার ইমেজ কি তৈরি করেছিল আমাদের, এটা হচ্ছে আমাদের কি রেটিনা। তাহলে এই রেটিনাতে ওই রেজ এসে পড়েছে, তো আমাদের এইটুকু সাইজের ইমেজ তৈরি হয়েছে। তাহলে আমরা বস্তুটাকে এইটুকু সাইজে দেখছি। তো আরো বড় সাইজের আমি অবজেক্ট রাখলাম সেই প্লেসে, তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেল কি হচ্ছে, বেড়েছে। তো ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়তে ইমেজের সাইজটাও কি হচ্ছে, বড় হয়েছে। তো আমরা বড় মাপের আরো ইমেজ দেখতে পাবো, তাই না? এই ক্ষেত্রে দেখো, যখন অবজেক্টটা এই জায়গায় ছিল তখন ভিজুয়াল অ্যাঙ্গেল কি ছিল, দ্যাটস এইটা। তো এই পরিমাণ ইমেজ আমি দেখতে পেয়েছি, আমাদের রেটিনাতে এই পরিমাণ ছোট্ট একটা ইমেজ তৈরি হয়েছে। তো যখন আমি কাছে নিয়ে এলাম তখন দেখো ভিজুয়াল অ্যাঙ্গেল বড় হয়ে গেছে, তখন ইমেজ তার তুলনায় আরো বড় হয়েছে। তো আমি আরো বড় মাপের দেখতে পাবো ইমেজটাকে, ওই অবজেক্টটাকে আমি আরো বড় দেখবো। ইমেজ বড় হলে কি হবে, ওই অবজেক্টটাকে আমরা কি দেখবো, বড় দেখবো। ক্লিয়ার করা গেছে? ক্লিয়ার করা গেছে। তো এই ঘটনাটা ঘটে কার ক্ষেত্রে? এই ঘটনাটা মাইক্রোস্কোপের ক্ষেত্রে। মাইক্রোস্কোপ কি করে? সাইজ বড় করে দেয়। তাহলে এই ঘটনাটা ঘটে মাইক্রোস্কোপের ক্ষেত্রে। আর এই ঘটনাটা কি, আকার ঠিক থাকে, বস্তুটাকে কি করি, কাছে নিয়ে আসি। দূরের বস্তুটাকে কাছে নিয়ে আসি। তাহলে দূরের বস্তুটাকে যদি আমি কাছে নিয়ে আসি, তাহলে এই ঘটনাটা কোথায় ঘটে? তাহলে আমরা কি বাদ দেখতে পাচ্ছি, ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়াতে পারছি। তাহলেও দেখো আগে এইটুকু ছিল, এখন এত বড় হয়েছে, তাহলে তখন আমরা কি করতে পারছি, ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়াতে পারছি। তো কাছে নিয়ে এলেও ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়বে। তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয় কার ক্ষেত্রে? টেলিস্কোপের ক্ষেত্রে। তো মাইক্রোস্কোপের ঘটনা আলাদা, টেলিস্কোপের ঘটনা আলাদা, দুটোকে একসাথে গুলিয়ে ফেললে চলবে না। তো টেলিস্কোপ কি করে থাকে? দেখা নেওয়া যাক টেলিস্কোপের কাজ কি হয়ে থাকে, তার ওয়ার্কিং ফাংশন কি হয়ে থাকে। তো টেলিস্কোপের ঘটনাটা দেখি একবার কি করে। একবার একটা বস্তুকে খালি চোখে দেখবো, আরেকটা বস্তুকে আমরা টেলিস্কোপের দ্বারা দেখবো। তাহলে খালি চোখের সাপেক্ষে দেখলে কি হবে, টেলিস্কোপের দ্বারা দেখলে কি হবে। তো দেখো টেলিস্কোপের কাজ। দেখো টেলিস্কোপের সাহায্যে আমরা কি করি, দূরের বস্তুকে কাছে নিয়ে আসি। দূরের বস্তু এখানটায় কে, দূরের বস্তু কে, সূর্য, তারা, চাঁদ, এগুলো সব হবে কি দূরের বস্তু। তাহলে এই দূরের বস্তুগুলোকে যদি আমি কাছে নিয়ে আসতে চাই তখন কি দেখবো? তাহলে দূরের বস্তুকে আমি যদি কাছে নিয়ে আসতে চাই তাহলে কি দেখবো? দেখো, যখন সাপোজ ধরো এই হচ্ছে আমার একটা চোখ, তাহলে এই চোখের সামনে কি আছে, আমাদের বহু দূরে একটা চন্দ্রমামা আছে। একটাই তো, ওয়ান এন্ড অনলি, একটাই চাঁদ আছে। ওই চাঁদটাকে আমি কি করতে চাইছি, দেখতে চাইছি। তাহলে চাঁদটাকে দেখছি কি হিসাবে, আমি খালি চোখে দেখছি, নেকেড আই। ঠিক আছে? তো খালি চোখে যখন আমি ওই চাঁদটাকে দেখবো তখন তার ভিজুয়াল অ্যাঙ্গেল কি হবে, তখন তার ভিজুয়াল অ্যাঙ্গেল কি হচ্ছে, এইটা। ক্লিয়ার? তো এই ভিজুয়াল অ্যাঙ্গেলটা সৃষ্টি করেছে। তো খালি চোখের সাপেক্ষে যদি আমরা দেখি তখন যে ভিজুয়াল অ্যাঙ্গেলটাকে পাই সেটাকে আমরা কি দ্বারা ডিনোট করে থাকি, আলফা দ্বারা ডিনোট করে থাকি। এটা আমরা কি দেখলাম, খালি চোখে দেখলাম। তো তার দরুন আমাদের ইমেজ সৃষ্টি হয়েছে, আমাদের চোখে এই ইমেজ সৃষ্টি হয়েছে, এই ইমেজটা সৃষ্টি হয়েছে। এবারে আমি কি করলাম, আমার চোখের সামনে একটা টেলিস্কোপ রেখে দিলাম। তার মানে কি, টেলিস্কোপের পিছন থেকে আমি দেখবো, আচ্ছা, তো এবারে আমি কি করলাম, সেম জিনিস রাখলাম, আমার সামনে কি করলাম, একটা টেলিস্কোপ রেখে দিচ্ছি। টেলিস্কোপে কি আছে, লেন্স রয়েছে। তো এটাকে আমি ধরে নিলাম একটা টেলিস্কোপ হয়েছে। তো এর পেছনে আমাদের কি আছে, চোখ আছে। আচ্ছা, তো টেলিস্কোপ কি করলো, এই দূরের চন্দ্রমামাকে কি করলো, চন্দ্রমামা তো বহু দূরে আছে। তো বহু দূরে থাকলে আমি যখন খালি চোখে দেখেছিলাম তখন আমি কি দেখেছিলাম, এই ভিজুয়াল অ্যাঙ্গেল পেয়েছিলাম। যখন টেলিস্কোপ রেখে দিলাম তখন টেলিস্কোপ কি করলো, এই চন্দ্রমামাকে কাছে নিয়ে চলে এলো,
কাছে নিয়ে হয়েছে। তো কাছে নিয়ে আসতে কি দেখলাম, সাইজের কোনো পরিবর্তন হয়নি, কাছে নিয়ে আসতে আমি কি দেখলাম, তার ভিজুয়াল অ্যাঙ্গেলের পরিবর্তন হয়েছে। যখন বহু দূরে ছিল, যখন বহু দূরে ছিল তখন তার ভিজুয়াল অ্যাঙ্গেল দ্যাটস হয়েছে, তখন তার ভিজুয়াল অ্যাঙ্গেল কত ছিল, এটাই, এইটা ছিল, এটা কত ছিল, খালি চোখের রেসপেক্টে এটা কত ছিল, আলফা। যখন আমি টেলিস্কোপের সাহায্যে দেখলাম তখন কি হলো, এটা হয়ে গেল কি, বিটা। দেখো টেলিস্কোপের মাধ্যমে যখনই দেখি তখন বস্তু কি হয়েছে, কাছে এসেছে কিন্তু তার সাইজে কোনো পরিবর্তন হয়নি, তখন এই ভিজুয়াল অ্যাঙ্গেলটাকে আমরা বলবো বিটা। কার রেসপেক্টে, টেলিস্কোপের রেসপেক্টে। কার রেসপেক্টে, বিটাটা কার রেসপেক্টে সৃষ্টি হচ্ছে, টেলিস্কোপের রেসপেক্টে। ক্লিয়ার? তো টেলিস্কোপের রেসপেক্টে, টেলিস্কোপের যে লেন্সের পেছনে আমার চোখ থাকবে সেই লেন্সের রেসপেক্টে আমি ভিজুয়াল অ্যাঙ্গেল দেখব। তো এবারে দেখা যাক যে টেলিস্কোপটা কি। টেলিস্কোপ প্রধানত দুই প্রকারের হয়। টেলিস্কোপের ঘটনা তো আমরা দেখলাম, টেলিস্কোপ প্রধানত দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে টেলিস্কোপ কয় প্রকারের না, দুই প্রকারের। উপরে পড়ে দিই, একটা হচ্ছে রিফ্রাক্টিং টেলিস্কোপ, একটা হচ্ছে রিফ্রাক্টিং টেলিস্কোপ, আচ্ছা টেলিস্কোপ। আরেকটা হচ্ছে রিফ্লেক্টিং টেলিস্কোপ, আরেকটা হচ্ছে কি, রিফ্লেক্টিং টেলিস্কোপ। তো প্রথমে আমরা কি নিয়ে নেব, রিফ্রাক্টিং টেলিস্কোপটাকে নিচ্ছি। তো হেডলাইন লাগাই, রিফ্রাক্টিং টেলিস্কোপ, রিফ্রাক্টিং টেলিস্কোপ। তো রিফ্রাক্টিং টেলিস্কোপের আরেকটা নাম রয়েছে, কি নাম না, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। ক্লিয়ার? তো অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ফাউন্ডেশন কি, তার ঘটনা কি, তার ম্যাগনিফিকেশন পাওয়ার কত, সেটাই আমাদের বার করার লক্ষ্য। তাহলে রিফ্রাক্টিং টেলিস্কোপের ম্যাগনিফিকেশন পাওয়ারের ফর্মুলা কি? তো ম্যাগনিফিকেশনের পাওয়ারের ফর্মুলা তো আমরা ভালো করেই জানি, ম্যাগনিফিকেশন কি হয়ে থাকে, এম। ম্যাগনিফিকেশন কার বার করছি, এইখানটা লিখি, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কি হয়ে থাকে, এম। এম ইকুয়াল টু কি লিখে থাকি, এম ইকুয়াল টু কি লিখে থাকি, ভিজুয়াল অ্যাঙ্গেল। এম ইকুয়াল টু কি হয়ে থাকে, ভিজুয়াল অ্যাঙ্গেল formed by visual angle formed by final image with help of telescope divided by visual angle formed by object with help of naked eye। দুটো মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি থাকতো না, ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মেড বাই ফাইনাল ইমেজ উইথ হেল্প অফ মাইক্রোস্কোপ ডিভাইডেড বাই ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মেড বাই অবজেক্ট অ্যাট কেপ্ট ডিসটেন্স ডি উইথ হেল্প অফ নেকেড আই। তাহলে এই জায়গাটাতে একটা অ্যাড করতাম কি, কেপ্ট অ্যাট ডি ডিসটেন্স। এইটা আমরা অ্যাড করতাম কার ক্ষেত্রে না, মাইক্রোস্কোপের ক্ষেত্রে। ক্লিয়ার? তো এখানটায় আমরা কেপ্ট অ্যাট ডি ডিসটেন্স কেন ইউজ করব না, কেন না, আমরা এখানটা আমাদের এখানে অবজেক্টকে সান, মুন, স্টার, এদেরকে আমি ডি ডিসটেন্সে কি আনবো, এরা তো বহু দূরে অবস্থিত, এদেরকে তো ডি ডিসটেন্সে আনা সম্ভব না। তো আমি এখানটায় কখনোই ওই অবজেক্টটাকে খালি চোখের রেসপেক্টে ডি ডিসটেন্সে আমরা দেখতেই পারি। তো খালি চোখের রেসপেক্টে আমি ভিজুয়াল অ্যাঙ্গেল বানাবো কি করে, তো অবজেক্টটা যত দূরেই আছে তার রেসপেক্টে যাই ভিজুয়াল অ্যাঙ্গেল হবে তাই। তো এখানটায় কেপ্ট অ্যাট ডি, এটা লেখা অপ্রাসঙ্গিক, একদম লেখা চলবে না। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে কেন কেপ্ট অ্যাট ডি লিখিনি? ক্লিয়ার? তো ম্যাগনিফিকেশন কি হয়ে থাকে না, ম্যাগনিফিকেশন ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মেড বাই টেলিস্কোপ, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কি হয়ে থাকে, বিটা বাই আলফা। তাহলে এই বিটাটা কার জন্য সৃষ্টি হয়েছে, টেলিস্কোপের জন্য, আর এই আলফাটা আমরা কার জন্য নিয়ে থাকি, নেকেড আইয়ের ক্ষেত্রে ভিজুয়াল অ্যাঙ্গেল হয়ে থাকে। তো ফর্মুলা তো সেম, বিটা বাই আলফা, শুধু বিটা আর আলফা চেঞ্জ হবে। কেমন করে চেঞ্জ হবে, তো তাদের গঠনটা দেখো কি হয়ে থাকে। টেলিস্কোপের ক্ষেত্রে যে রিফ্রাক্টিং টেলিস্কোপ কি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব ভালোই আসে। তো রিফ্রাক্টিং টেলিস্কোপের ক্ষেত্রে গঠনটা কি হয়ে থাকে দেখো। সাপোজ ধরো এই হচ্ছে একটা অবজেক্টিভ লেন্স, এই হচ্ছে একটা অবজেক্টিভ লেন্স। আচ্ছা উপরে ঘটনাটা মুছে দিই, হ্যাঁ উপরটা মুছে দিই, নালে সবার তোলা আছে তো, উপরে ঘটনাটা একটু মুছে দিই।
না হলে জায়গা পাওয়া যাবে না, স্পেস পাওয়া যাবে না। তো এই হচ্ছে একটা টেলিস্কোপ। তো টেলিস্কোপের প্রথমে আমি একটা লেন্স নিচে টেলিস্কোপ আঁকার আঁকছি। তো এই হচ্ছে একটা টেলিস্কোপ যার প্রিন্সিপাল এক্সিস, তোমরা স্কেল পেন নিয়ে আঁকবে তো দেখবে ভালোই হবে। তো আমি যতটা সম্ভব লাইন সোজা করে টানার চেষ্টা করছি। হয়েছে, লাইন মোটামুটি সোজা করার চেষ্টা করেছি। এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল এক্সিস। ক্লিয়ার? আচ্ছা, তো তো এবারে এটা হচ্ছে আমাদের কি অবজেক্টিভ লেন্স। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ লেন্স। ক্লিয়ার? এই অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ কি হয়ে থাকে? লার্জ ফোকাল লেন্থ হয়ে থাকে। এই অবজেক্টিভ লেন্সটা লার্জ ফোকাল লেন্থের হয়ে থাকে। ক্লিয়ার? তো এর ফোকাল লেন্থকে আমি সাপোজ ডিনোট করব এফও দ্বারা। ওকে, তো এবারে বহু দূরে অবজেক্ট আছে, স্টার বা মুন যা খুশি নেবে নাও। তো বহু দূর থেকে রেজ গুলো এই প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল হতে পারে, আবার ট্যানজেনশিয়াল হতে পারে। আমি ধরেই নিলাম রেজ গুলো ট্যানজেনশিয়াল ভাবে এসে পড়েছে, রেজ গুলো ট্যানজেনশিয়াল ভাবে এসে পড়েছে। মিনিমাম দুটো রেজ নিতে হবে ইমেজ গঠনের জন্য, মিনিমাম দুটো। তো একটা রেজ অপটিক্যাল সেন্টার বরাবর নিয়েছি, আরেকটা যে কোনো একটা জায়গায় পড়েছে। তো এই অবজেক্টিভ লেন্সটা লার্জ ফোকাল লেন্থ কেন হয়ে থাকে? বিকজ স্টার বা মুন থেকে, বিকজ স্টার বা মুন হচ্ছে আমাদের কি এখানে অবজেক্ট থেকে হিউজ পরিমাণে রেস কালেক্ট করতে পারে। বড় হলে কি হবে? অনেক অসংখ্য রেস এসে অবজেক্টিভ লেন্সের উপরে পড়বে, তাহলে আমরা ওই বস্তুটার ইমেজও ভালোভাবে সৃষ্টি করতে পারবো। তো ইনফিনাইট ডিসটেন্সে কি অবজেক্ট কোথায় আছে? ইনফিনাইটে আছে। তো অবজেক্ট যদি ইনফিনাইটে থাকে তাহলে তার ইমেজ কোথায় তৈরি হবে? অফকোর্স ফোকাল প্লেনে। তো এই অবজেক্টিভ লেন্সের আমি ধরে নিলাম এপাশে আছে ফার্স্ট ফোকাল লেন্থ, আর ফার্স্ট ফোকাল লেন্থটা আমি ধরলাম যেহেতু অবজেক্টিভ লেন্সের ফার্স্ট ফোকাল লেন্থ। ক্লিয়ার? আচ্ছা, তো এপাশে কি আছে? এপাশে কি হবে? প্রিন্সিপাল ফোকাস, যেটাকে আমরা কি নাম দেব? F2 হয়েছে, F2 না, সরি F2O। ক্লিয়ার? F2 বা FO অফ 2, এটাকে নাম দাও FO ফর 1। বুঝা গেছে? অবজেক্টিভ লেন্সের ফার্স্ট ফোকাস, আর এটা হচ্ছে অবজেক্টিভ লেন্সের সেকেন্ড ফোকাস, বা অনলি প্রিন্সিপাল ফোকাস FO দ্বারাও তুমি বলতে পারো। ক্লিয়ার? আচ্ছা, তো অবজেক্টিভ লেন্স, তাহলে এই প্রিন্সিপাল ফোকাসের ফোকাল প্লেনে তৈরি হবে কে? না, ইনফিনাইটে অবস্থিত অবজেক্টের ইমেজ। ক্লিয়ার করতে পারছি? তো এবারে আমি টানলাম একটা ফোকাল প্লেন, আগে আমি টেনে নিই, একটা ফোকাল প্লেন টেনে নিলাম। ক্লিয়ার? একটা ফোকাল প্লেন টেনে নিলাম। তো এই রেজটা যেহেতু অপটিক্যাল সেন্টার বরাবর আসছে, তাহলে অপটিক্যাল সেন্টার বরাবর যদি রেজ আসে সেটা কেমন যাবে? আনডেভিয়েটেড রূপে যাবে। কেমন? আনডেভিয়েটেড রূপে। তো আনডেভিয়েটেড রূপে যদি রেজ যায় তাহলে ওই রেজ কি হবে? ওই রেজ ওই ফোকাল প্লেনের উপরে মিট করবে, অফকোর্স মিট করবে। এবারে এই রেজটা কি হবে? রিফ্রাকশন হবে। এই রেজটা কি হবে? রিফ্রাকশন হবে। তো রিফ্রাকশন হওয়ার পর সে এসে কোথায় একটা মিট করবে। সে কি করবে? সে এসে মিট করবে। অফকোর্স মিট করবে, না করবে না? অফকোর্স করবে। ক্লিয়ার? তো রেজটা কি হচ্ছে? না মিট করেছে। কোথায় করেছে? না ফোকাল প্লেনের উপর অবস্থিত কোন একটা বিন্দুতে মিট করেছে। তাহলে এই জায়গাটায় সৃষ্টি হয়েছে কি? তার ইমেজ তৈরি হয়েছে। কার? না ইনফিনাইটে অবস্থিত বস্তুটার ইমেজ তৈরি হয়েছে, যেটাকে আমি নাম দিলাম A প্রাইম, এটাকে নাম দিলাম B প্রাইম। এতটুকু ক্লিয়ার? তো ইমেজটা তৈরি হচ্ছে অবজেক্টিভ লেন্স থেকে কত দূরে? ফোকাল প্লেন তৈরি হয়েছে। দ্যাট মিন্স এখান থেকে এইটুকু ডিসটেন্সটা কত হবে? FO। তাহলে ওই অবজেক্টের ওই ইমেজটার ডিসটেন্স কত হবে? FO। V ইকুয়াল টু VO ইকুয়াল টু কি লিখতে পারি? FO, যেহেতু ফোকাল প্লেনেই তৈরি হচ্ছে। ইনফিনাইটে অবস্থিত কোনো বস্তুর ইমেজ কোথায় তৈরি হয়? ফোকাল প্লেনে তৈরি হয়। এতটুকু ক্লিয়ার? তো নেক্সট কি বলবো? এই
ইমেজটা, এই ইমেজটার সামনে আমি কি করব, আরেকটা লেন্স রাখবো। এই ইমেজটার সামনে কি করলাম, আরেকটা লেন্স রাখলাম, আরেকটা লেন্স। ক্লিয়ার? তো এই লেন্সটাকে আমরা কি বলবো, আইপিস লেন্স, আইপিস লেন্স। ক্লিয়ার? এই লেন্সটা ফোকাল লেন্থ কি হয়ে থাকে, স্মল ফোকাল লেন্থ, স্মল ফোকাল লেন্থ। কার কেমন ফোকাল লেন্থ ভালো করে নজর দেবে। এই লেন্সটার ফোকাল লেন্থ কি হয়ে থাকে, খুবই ছোট। তাহলে আইপিস লেন্স যদি হয়ে থাকে তাহলে এই লেন্সের পেছনেই আমাদের চোখ থাকবেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তো এই লেন্সের দ্বারা এই লেন্সের ক্ষেত্রে এই ইমেজটা কি হবে, ভার্চুয়াল অবজেক্ট। এই লেন্সের ফোকাল লেন্থ এতটাই ছোট হয় এবং এই লেন্সের ফোকাল লেন্থ এতটাই বড় হয় যার ফলে এর ইমেজ এর ফোকাল লেন্থের মধ্যেই তৈরি হয়। তো আমি ধরেই নিলাম এর ইমেজটা এত দূরে না করে আমি আরো কাছে করি। আমি কি করলাম, আরো কাছে করলাম। ক্লিয়ার? আরো কাছে করেছি। ক্লিয়ার? এটা হচ্ছে আইপিস লেন্স। তো এই ইমেজটা এর ক্ষেত্রে কি হয়েছে, এর ফোকাল লেন্থের মধ্যে সৃষ্টি হয়েছে। সাপোজ ধরলাম এটা হচ্ছে কি এফই হয়েছে, আর এর পাশেও হবে কি এফই। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাল লেন্থ। তো এবারে এই ইমেজটা থেকে আমি দুটো রেজ নিলাম। এই ইমেজটা থেকে আমি কি করলাম, দুটো রেজ নিলাম। একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, আরেকটা রেজ নেব এই লেন্সের অপটিক্যাল সেন্টার বরাবর নির্গত হবে। এই লেন্সের অপটিক্যাল সেন্টার বরাবর নির্গত হবে। ক্লিয়ার? এই প্যারালাল রেজটা এবার আমি কি দেখব, এই প্যারালাল রেজ কোন পাশ দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, প্রিন্সিপাল ফোকাস দিয়ে নির্গত হবে। ক্লিয়ার? এবারে দেখো আমাদের চোখ যদি এখানে থাকে তো আমাদের চোখ এই রেজটাকে ওদিকে মিট করলে মিট করাবে কি, অফকোর্স নয়। বোঝা গেছে? তাহলে আমি রেজটাকে কি করব, সামনের দিকে বর্ধিত করব। রেজটাকে কি করলাম, সামনের দিকে বর্ধিত করলাম। হয়েছে? তো বর্ধিত করতে তো মিট তো করবে, বর্ধিত করলে মিট তো করবে কোথাও না কোথাও। তো সাপোজ আমি এইখানটা মিট করিয়ে দিলাম, এইখানটা আমি মিট করিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো মিট করিয়ে দিলে এর ফাইনালি একটা ইমেজ আমরা পাবো। ফাইনালি একটা ইমেজ আমরা পাবো। ক্লিয়ার? তো এই ইমেজটাকে আমরা কি নাম দিলাম, এ প্রাইম, এ ডবল প্রাইম দিলাম, এটাকে বি ডবল প্রাইম দিলাম। তো এটা হচ্ছে আইপিস লেন্স। তো আইপিস লেন্সের দ্বারা আমরা ফাইনালি ইমেজ তৈরি করতে পেরেছি। আর তো কোনো লেন্স নেই, এটাই তো আমাদের ফাইনাল ইমেজ। আমাদের চোখ এই লেন্সের পেছনেই রয়েছে, তাই আমরা ফাইনালি এইখানটাই দেখতে পাবো। ক্লিয়ার? তো আইপিস লেন্স কি করেছে না, ভার্চুয়াল অবজেক্টটাকে ম্যাগনিফাইড করেছে। তাহলে দেখো আইপিস লেন্সটা কেমন বিহেভ করছে, মাইক্রোস্কোপের মতো, সিম্পল মাইক্রোস্কোপের মতো বিহেভ করছে। কেমন বিহেভ করছে না, সিম্পল মাইক্রোস্কোপ। ক্লিয়ার? কেমন বিহেভ করলো না, সিম্পল মাইক্রোস্কোপের মতো বিহেভ করছে। বোঝা গেছে? তো এই আইপিস লেন্সের, আমাদের চোখ যে লেন্সের পেছনে আছে সেই লেন্সের রেসপেক্টে আমাকে ভিজুয়াল অ্যাঙ্গেল দেখতে হবে। তো এই আইপিস লেন্সের রেসপেক্টে ভিজুয়াল অ্যাঙ্গেল কোনটা হবে, যে রেসটা অপটিক্যাল সেন্টার দিয়ে গেছে সেই রেসটা আনডিভিটেড রূপে গেছে। তো সেই রেসটার রেসপেক্টে আমাকে ভিজুয়াল অ্যাঙ্গেল বার করতে হবে। এটা হচ্ছে কি আমাদের বিটা, এটা হচ্ছে আমাদের কি বিটা। তো এইটা হচ্ছে কি আইপিস লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। তো এই ডিসটেন্সটা কত হবে, ইউই ধরলাম। ক্লিয়ার? আচ্ছা, এই ডিসটেন্সটা কত হবে, এই ডিসটেন্সটাকে আমি ধরে নিলাম ভিই। এই ডিসটেন্সটাকে আমি কত ধরলাম, ভিই। ওকে? আচ্ছা, তো এখন লক্ষ্য করো, কি লক্ষ্য করব, দেখো অবজেক্ট যদি বহু দূরে অবস্থান করে, তাহলে আমাদের চোখে তার ভিজুয়াল অ্যাঙ্গেল কি হবে, খুব ছোট। অবজেক্ট কোথায় অবস্থান করছে, অবজেক্ট কোথায় অবস্থান করছে, টু ফার। তো তাহলে আমাদের চোখে ভিজুয়াল অ্যাঙ্গেলটাও কি হবে, খুব ছোট। তো আলফা কি হবে, ভেরি স্মল। আলফা কি হবে, ভেরি স্মল।
তো আলফা যদি ভেরি স্মল হয় এটাও খুব ছোট হবে, তো বিটাও কি হবে দেখবো খুব ছোট, বিটাও দেখবো কি ভেরি স্মল, ভেরি স্মল। তো এখন দেখা যাক বিটা কত। আমরা tan বিটা আগে ফার্স্টে বার করব, তাহলে tan বিটা নিয়ারলি ইকুয়াল টু বিটা হবে। তো tan বিটা ইকুয়াল টু কি পারপেন্ডিকুলার বাই বেস। আচ্ছা, তো tan বিটা আমি কি করে বার করব? তাহলে ফাইনাল ইমেজের রেসপেক্টে আমাকে কি বার করতে হবে? আরে ম্যাগনিফিকেশন কি হয়ে থাকে বিটা বাই আলফা। বিটা কি ছিল ফাইনাল ইমেজের রেসপেক্টে ভিজুয়াল অ্যাঙ্গেল উইথ হেল্প অফ টেলিস্কোপ। তো বিটা আমরা বার করব ফাইনাল ইমেজের রেসপেক্টে বিটা, এই কোণ, এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ, এই যে রেস দ্বারা, এই রেসটা দ্বারা ত্রিভুজ, ক্লিয়ার? এই ত্রিভুজটা দ্বারা, তাহলে এই বড় ত্রিভুজটা নেব। এই বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা, এই দুটোর ক্ষেত্রে দেখো এই দুটো ত্রিভুজের বিটা কোণটা কিন্তু সিমিলার। এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজটা দেখো সিমিলার, কেন? বিটা কোণটা হচ্ছে তাদের কমন অ্যাঙ্গেল, ক্লিয়ার? তাহলে এই ছোট ত্রিভুজটা নিয়েই আমি কাজ চালাতে পারি। তাহলে tan বিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার হচ্ছে কি a প্রাইম b প্রাইম বাই ue, পারপেন্ডিকুলার হচ্ছে a প্রাইম b প্রাইম বাই ue। আচ্ছা, তো tan আলফা এবার বিটা বার করা শেষ, এবার tan আলফা। তো tan আলফা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? নিয়ারলি ইকুয়াল টু আলফা। তো tan আলফা ইকুয়াল টু আমি কি লিখবো? tan আলফা ইকুয়াল টু আমি কি লিখবো দেখো। আচ্ছা, তো এর সামনে আমি কি করলাম, আমি টেলিস্কোপের পেছন থেকে দেখছিলাম, আমি কি করছিলাম টেলিস্কোপের পেছন থেকে দেখছিলাম, তাই তো? আমি কি করলাম টেলিস্কোপের পেছন থেকে দেখছিলাম। এবারে আমি কি করলাম টেলিস্কোপের সামনে এসে চলে এলাম। কোথায়? এই জায়গাটায়। কোথায় চলে এলাম? টেলিস্কোপের সামনে। এইখান থেকে আমি দেখব। আমি কোথা থেকে দেখবো? এইখান থেকে দেখবো। তাহলে এইখান থেকে যদি আমি দেখি কোন চেঞ্জ দেখবো কি? স্টার যতটা দূরে আছে ততটা দূরেই আছে। তাহলে আমার চোখের রেসপেক্টে আমার চোখটাকে যদি আমি এখানে রেখে দিই, আমার চোখটাকে যদি এখানে রেখে দিই, তাহলে আমিও কি দেখবো? সেম ভিজুয়াল অ্যাঙ্গেল পাবো। কত? আলফা। তাহলে এই লেন্সের রেসপেক্টে যে ভিজুয়াল অ্যাঙ্গেল হবে আমার চোখের রেসপেক্টেও সেম ভিজুয়াল অ্যাঙ্গেল হবে। তো এটা যদি আলফা হয়, এটা দেখো অপোজিট অ্যাঙ্গেল, এটাও আলফা, তাই না? তো এই আলফাটা বার করা আমাদের সুবিধা হবে। এই আলফাটা কঠিন। এই আলফাটা কি করে বার করা সুবিধা হবে দেখো, এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো। এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যদি আমি tan আলফা যদি বার করি পারপেন্ডিকুলার বাই বেস, তো আলফা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? পারপেন্ডিকুলার বাই বেস হচ্ছে কত? FO। যেটাই হচ্ছে VO সেটাই হচ্ছে FO, ক্লিয়ার? আচ্ছা, তো ম্যাগনিফিকেশন কত? না, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু বিটা আপন আলফা। তো বিটা ইকুয়াল টু কত? না a প্রাইম b প্রাইম বাই ue ডিভাইড বাই a প্রাইম b প্রাইম বাই FO। তো a প্রাইম b প্রাইম ক্যান্সেল, তাহলে কত পেলাম? FO বাই ue। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমাদের কি হলো? FO বাই ue। তাহলে টেলিস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কত? FO বাই ue। বোঝা গেছে? একদম একদম। আচ্ছা, তো এবারে আমরা দেখব যে এই টেলিস্কোপ যেমন করে মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন আমরা, তাহলে এটা আমরা কি ছিল? ম্যাগনিফিকেশন। তো যেমন করে মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা ম্যাগনিফিকেশন, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন আমরা বার করেছিলাম, ম্যাগনিফিকেশন বার করেছি, তারপরে ম্যাক্সিমাম ও মিনিমাম বার করেছিলাম। টেলিস্কোপের ক্ষেত্রেও ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন বার করব, মিনিমাম ম্যাগনিফিকেশন বার করব। তো এই সাইডেই করা যায় টেলিস্কোপের ক্ষেত্রে কিভাবে আমরা ম্যাক্সিমাম ও মিনিমাম ম্যাগনিফিকেশন বার করব। ফর্মুলা আমরা পাশে তুলে রেখেছি, ম্যাক্সিমাম ও মিনিমাম ম্যাগনিফিকেশন সাইডেই করব। তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন, তাহলে প্রথমে কেস নাম্বার 1 করে নাও। কেস 1, প্রথমে আমরা কি নিলাম? ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন। তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন আমি কি করে বার করব? দেখো ম্যাক্সিমামে, আচ্ছা একটা জিনিস দেখো, আলফা ইকুয়াল টু কি হয়েছিল? না a প্রাইম b প্রাইম বাই FO, a প্রাইম b প্রাইম বাই FO। দেখো যদি আমি এই আলফাটাকে যদি সামনের দিক থেকে দেখি, বস্তুর হাইটের কোনো পরিবর্তন করতে পারবো? বস্তু তো বহু দূরে আছে, এটা হচ্ছে কি ইনফাইনাইট ডিসটেন্স, এই ডিসটেন্স আমি পরিবর্তন করতে পারবো? অফকোর্স নয়, কোনো মতে পরিবর্তন করতে পারবো না। যদি ইনফিনিটে থাকে ওই অবজেক্টও কি হবে? ফোকাল প্লেনের সৃষ্টি হবে, তাও কি হবে? ডিমনেস্ট ইমেজ তৈরি করবে। কেমন ইমেজ তৈরি করবে? ডিমনেস্ট ইমেজ তৈরি করবে। তাহলে আলফার আমি কোনো মানই আমি পরিবর্তন করতে পারবো না। তো আলফাকে আমি এক ধাক্কায় বলতে পারি আলফা হচ্ছে কি কনস্ট্যান্ট। তো পরিবর্তন করতে চাইলে কেবলমাত্র বিটার উপরে আমাকে জোর দিতে হবে, ক্লিয়ার? তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন বানাতে চাই, তো বিটাকে আমাকে কি করতে হবে? ম্যাক্সিমাম করতে হবে, তাই?
তো বিটাকে আমি ম্যাক্সিমাম কি করে করব? দেখো ডাবল ম্যাক্সিমামের ঘটনা মনে পড়ছে? দেখো এই লেন্স যে ম্যাগনিফিকেশন করার করে দিয়েছে, এই লেন্সটা কি করবে? সিম্পল মাইক্রোস্কোপের মতো কাজ করে। এই লেন্সটা কি করবে? ম্যাগনিফিকেশন করবে। তাহলে আমি এর ম্যাগনিফিকেশন এমন জায়গায় সেট করব যেটা আমার চোখের রেসপেক্টেও যেন ম্যাগনিফিকেশন হয়। তাহলে আমার চোখ কখন ম্যাগনিফাইড রূপে দেখতে পায়? আমার চোখ কোন বস্তুকে ম্যাগনিফাইড রূপে কখন দেখতে পাবে? যখন আমার চোখ থেকে ওই ইমেজটা বা ওই অবজেক্টটা ডি ডিসটেন্সে থাকবে। তাহলে আমি এই লেন্সের দ্বারা এই ইমেজটাকে যদি ডি ডিসটেন্সে তৈরি করতে পারি, যদি এই আইপিস লেন্সের দ্বারা ইমেজটাকে যদি আমি, এটা কি ছিল ভিই, তো এই ভিইটাকে যদি আমি ডি ডিসটেন্সে তৈরি করতে পারি, তাহলে আমার এর পেছনে থাকা যে চোখ, আমার চোখের রেসপেক্টেও কি হয়ে যাবে? ম্যাগনিফাইড হয়ে যাবে। লেন্সের দ্বারা যে পরিমাণ ম্যাগনিফাইড হওয়া হয়েছে, ডি ডিসটেন্সে তৈরি করলে আমার চোখের দ্বারাও ম্যাগনিফাইড হবে। তাহলে ডবল ম্যাগনিফাইড পেলাম। তো ডবল ম্যাগনিফাইড পাওয়ার জন্য আমি তাহলে কি করলাম? ম্যাগনিফাইড করেছে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন তখনই পাবো আমার চোখের রেসপেক্টে যখন ম্যাগনিফাইড হবে। তাহলে ভিই ইকুয়াল টু যখনই আমি ডি করে দেব তখনই আমার চোখের রেসপেক্টে ম্যাগনিফাইড, তখনই আমি বলবো ম্যাক্সিমাম ম্যাগনিফাইড হয়ে গেছে। তাহলে ম্যাক্সিমাম ম্যাগনিফাইড ক্ষেত্রে কন্ডিশন কি দেখলাম? না ভিই ইকুয়াল টু আমি কি লিখবো? না ডি, যখন ডি ডিসটেন্সে তৈরি হবে। এল ডি ডি ভি, লিস্ট লিখে নাও, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। আমাদের চোখ যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটাতে সব থেকে বড় দেখতে পায় সেটাই হচ্ছে ডি। সেই ডিস্টেন্সটা কত হয়ে থাকে? 25 সেন্টিমিটার। যদি এই জিনিসটা কোথাও লেখা থাকে তাহলে বুঝে নেবে যে ডি বলা হয়েছে, তার মানে 25 সেন্টিমিটার হবেই হবে। ক্লিয়ার? তো ম্যাক্সিমাম বিটা আমি পেতে গেলে ভিটাকে আমি কি করব? ডি ডিস্টেন্সে আমাকে তৈরি করতে হবে। তাহলে এমন ভাবে ফাইনালি অ্যাডজাস্টমেন্ট করব যেন ফাইনাল ইমেজটা ডি ডিস্টেন্সে তৈরি হয়, তবেই আমি ম্যাক্সিমাম পাবো। ক্লিয়ার? তো অ্যাডজাস্টমেন্ট করতে গেলে ইউই চেঞ্জ হবে। তাহলে ইউ ইকুয়াল টু আমি কত বলবো? মাইনাস অফ ইউই। আরে ইনসিডেন্ট রেজের ডিরেকশন কোন দিকে? এই দিকেই তো আছে। তো আমি অপোজিট ডিরেকশনে যদি যাই তো মাইনাস, তো ইউ ইকুয়াল টু মাইনাস ইউই। যেহেতু কনভেক্স লেন্স অলসো ফোকাল লেন্থ কি হবে? পজিটিভ, তো এফই থাকবে। কারণ আলফা তো চেঞ্জ হওয়ার নেই। আইপিস লেন্সে কে রয়েছে? কনভেক্স লেন্স। তো কনভেক্স লেন্সের আমার ফর্মুলা, লেন্স ফর্মুলা আমাকে ইউজ করাতে হবে 1/f = 1/b - 1/u। তাহলে 1/fe প্লাস বসিয়েছি 1/v = কত বসাবো? -d। কেন না? তাও অপটিক্যাল সেন্টার থেকে আমরা কি এসেছি? ব্যাকে এসেছি, পেছনের দিকে এসেছি, তাই না? তো v = আমরা অলসো কি বসিয়েছি? -d। u এর জায়গায় আমি কি বসিয়েছি? -ue। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? একদম পরিষ্কার। আচ্ছা, তো ইউ এর জায়গায় আমি কি বসিয়েছি? অলসো আমি কি বসিয়েছি? ইউই। আচ্ছা, তো এবারে আমি কি করতে পারি? ইউই ইকুয়াল টু 1/ue ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1/fe প্লাস 1/d লিখতে পারি। একদম বোঝা গেছে? আচ্ছা, তো ম্যাক্সিমাম আমাদের ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল? m ইকুয়াল টু কি ছিল? FO/UE। তাহলে 1/UE এর জায়গায় FO/UE টাকে আমরা এইভাবে লিখতে পারি, 1/UE লিখতে পারি। তো 1/UE এর জায়গায় এই টোটাল মানটা আমরা বসাতে পারি। তাহলে FO * 1/FE প্লাস 1/D লিখতে পারি। তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন ইকুয়াল টু আমি যদি FE টাকে 1/FE যদি একটা কমন নিই তাহলে আমি কি লিখব? FO/FE * 1 + FE/D। এটুকু কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা। ক্লিয়ার? একদম। আচ্ছা, তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে এই দুটো লেন্সের মধ্যে ডিসটেন্স কত হবে? তাহলে এল টা আমি কি করে বার করব? না এল ইকুয়াল টু কত হবে? না এল ইকুয়াল টু এই ডিসটেন্স প্লাস এই ডিসটেন্স। এই ডিসটেন্সটা কত? না এফও। এ তো চেঞ্জ হওয়ার নেই। এই ডিসটেন্সটাকে আমি চেঞ্জ করে আমি এটাকে কি করেছি? ডি করেছি। তাহলে কত হবে? FO প্লাস UE। তো VE কে D করার জন্য আমার UE, V ইকুয়াল টু D করার জন্য UE কত বেরিয়েছে? এইখান থেকে আমি বার করে নিতে পারি। UE ইকুয়াল টু কি লিখতে পারি? এলসিএম করে উল্টে দিলাম। তো D ইনটু FE বাই D প্লাস FE। ক্লিয়ার? তো UE ইকুয়াল টু আমি দ্যাটস বসাতে পারি। তাহলে FO প্লাস
DFE ডিভাইডেড বাই D প্লাস FE লিখতে পারি। ক্লিয়ার? তো দুটো লেন্সের মধ্যে ডিসটেন্স আমি বার করতে পারলাম। দুটো লেন্স, অবজেক্টিভ লেন্স এবং আইপিস লেন্সের মধ্যে ডিসটেন্স আমি বার করতে পারলাম। কেন? এখানে ইউইটাকে আমাকে ম্যান্ডেটরি বের করতে হবে। কেন না বের করতে হবে? ভিটাকে যেহেতু ডি করেছি, তাহলে ইউইটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। আরে ভার্চুয়াল অবজেক্টের ডিসটেন্স আমাকে চেঞ্জ করতে হচ্ছে, তবেই তো ভিটাকে আমি ডি তে অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছি। ক্লিয়ার? তো এটাই ছিল ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা। তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন আমি কি পেয়েছি? সাইডে লিখে দিই, এইখানটা করে দিই যে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন কি পেলাম না m is equal to fo by fe 1 plus fe by d। এর কত পেলাম না fo plus d into fe by d plus fe। বলা থাকবে। তো ম্যাগনিফিকেশন আমরা বার করতে পারলাম। আবার দুটো লেন্সের মধ্যে ডিসটেন্স আমি বার করতে পারলাম। ক্লিয়ার? নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি না মিনিমাম ম্যাগনিফিকেশন। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি না মিনিমাম ম্যাগনিফিকেশন। ক্লিয়ার? তো মিনিমাম ম্যাগনিফিকেশন কি হয়ে থাকে আমি সাইডেই করি, তারপরে পাশে আমি সামারাইজ করে দিচ্ছি। এর পাশে আমরা কি করছি ধীরে ধীরে সামারাইজও করতে পারছি। তো নেক্সট যেটা আমরা দেখব মিনিমাম ম্যাগনিফিকেশন। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তো মিনিমাম ম্যাগনিফিকেশন কি হয়ে থাকে দেখো, মিনিমাম ম্যাগনিফিকেশন কি হয়ে থাকে। আচ্ছা লিখলাম মিনিমাম ম্যাগনিফিকেশন, অথবা একে বলা হয় রিল্যাক্সড আই ম্যাগনিফিকেশন, और বলা যেতে পারে নরমাল অ্যাডজাস্টমেন্ট ম্যাগনিফিকেশন। ক্লিয়ার? নরমাল অ্যাডজাস্টমেন্ট ম্যাগনিফিকেশন তিনটে নামেই পরিচিত হতে পারে। তিনটে নামে যে নামেই পরীক্ষা আসুক না কেন ফর্মুলা জানা থাকলে অনায়াসে করতে পারবে। তো মিনিমাম করার জন্য যেভাবে আমরা মাইক্রোস্কোপে যে লজিকটা ইউজ করেছিলাম, মিনিমামে কি করব, তো অবজেক্টটাকে আমরা বহু দূরে যদি পাঠিয়ে দিই তো আমরা কি দেখতে পাবো একদম চোখের উপরে কোনো প্রেসার আসবে না। একটা অবজেক্ট যখনই কাছে থাকবে, ডি ডিস্টেন্সে থাকবে, তখন চোখের উপরে কি আসবে? জোর আসবে। তাহলে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে কি হয়? চোখের উপরে জোর আসে, কিন্তু মিনিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে চোখের উপরে কোনো জোর আসে না। আমরা বিন্দাস ভাবে দেখতে পাই, রিল্যাক্সড ভাবে দেখতে পাই। ক্লিয়ার? তো আমি ওই অবজেক্ট, ওই ইমেজটাকে, ফাইনাল ইমেজটাকে কি করব? রিল্যাক্সড ভাবে দেখার জন্য ফাইনাল ইমেজটাকে আমি কি করব? ইনফিনাইট ডিসটেন্সে পাঠিয়ে দেব। তো VE ইকুয়াল টু কি হবে? ইনফিনাইট। তবেই কি হয়ে যাবে? বিটা মিনিমাম হয়ে যাবে। তো বিটা মিনিমাম হয়ে গেলে তখনই আমরা রিল্যাক্সড ভাবে দেখতে পাবো। ক্লিয়ার? তো UE ইজ ইকুয়াল টু কোনো না কোনো একটা থাকে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমি কি বলবো? মাইনাস অফ UE। বোঝা গেছে? আর এফ আমরা কি বলবো? অলসো পজিটিভ। আলফা, তো আলফা তো স্যার আনচেঞ্জ, আলফা কি থাকবে? কনস্ট্যান্টই থাকবে। আলফা আনচেঞ্জ, আলফা কোনো মতেই চেঞ্জ হবে না। আচ্ছা, তো মিনিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হয়ে থাকে স্যার? বিটা বাই আলফা। তো বিটা বার করা হয়নি এখনো। আচ্ছা, তো বিটা এখনো বার করা হয়নি, তাই না? বিটা বলছি ইউই বার করা হয়নি, ইউইটা বার করা হয়নি। তো বিটা মিনিমামের ক্ষেত্রে তো আইপিস লেন্সের ফর্মুলা কি হবে? 1/fe প্লাস ডিভাইড বাই 1/v। 1/v এর জায়গায় আমি কি বসাবো? ইনফিনাইট। মাইনাস অফ 1/u, u এর জায়গায় কথা বসাবো মাইনাস অফ uv। এতটুকু ক্লিয়ার? 1/infinite মানে হচ্ছে কত? 0। তাহলে 1/fe is equal to কি হবে? 1/ue। দ্যাট মিন্স কি বলতে পারি? fe is equal to ue। fe is equal to ue। তো বিটা ম্যাগনিফিকেশন পাওয়ার কি হয়ে থাকে? বিটা বাই আলফা। তো বিটা বাই আলফা করে আমরা কত পাই? fo বাই ue। ক্লিয়ার? তো fo টা কত? না fo তো কিছুই না। 1/ue টা কত? না 1/f। 1/ue টা কত হয়? না 1/fe। তো 1/ue এর জায়গায় আমি রিপ্লেস করতে পারি 1/fe। তো মিনিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমি কি পেলাম? fo বাই fe। ক্লিয়ার? তো এখানটা একটা নোট লিখবে। তো ওই তাহলে মিনিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে ওই লেন্স দুটোর মধ্যে ডিসটেন্স কত হবে? না l is equal to
মিনিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে কি হবে FO প্লাস ইউই। আরে লেন্থের ডিসটেন্সটা কত হবে, ওই লেন্স দুটোর মধ্যে ডিসটেন্স কত হবে, এই ডিসটেন্স প্লাস এই ডিসটেন্স, তাহলে এটা হচ্ছে কত ফোকাল প্লেনের ডিসটেন্স কত হবে FO, আর এটা কত হবে ইউই। আচ্ছা মিনিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে ইউই কার সাথে সমান হয়েছে, এফ এর সাথে সমান হয়েছে, তাহলে আমি কি বলতে পারি FO প্লাস FE। তাহলে মিনিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে লেন্থ কি হবে, ওই দুটো লেন্সের ফোকাল লেন্থের সমষ্টি করে দাও, তো লেন্থ তুমি পেয়ে যাবে। বোঝা গেছে? তো মিনিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে ফর্মুলা আমরা কি পেলাম না, ম্যাগনিফিকেশন কত হয়ে থাকে না FO বাই FE, আর লেন্থের ফর্মুলা কত হয়ে থাকে, ওই দুটো লেন্সের মধ্যবর্তী ডিসটেন্স কত হয়ে থাকে FO প্লাস FE। ক্লিয়ার? বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? তো নেক্সট চলো এদের থেকে দুটো অঙ্ক করে নেওয়া যায়, একটা ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন দিয়ে আর একটা মিনিমাম ম্যাগনিফিকেশন দিয়ে। একটা ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন দিয়ে আর একটা মিনিমাম ম্যাগনিফিকেশন দিয়ে। দেখো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন দিয়ে কি হয়ে থাকে, ফর্মুলা কিন্তু ভালো করে জানতে হবে, ফর্মুলা কিন্তু ভালো করে জানতে হবে। ফর্মুলা জানা না থাকলে তখনই প্রবলেম, ফর্মুলা যদি মনে না থাকে তখনই প্রবলেম, অঙ্ক করতেও করতে করতেই আটকে যাবে। কোশ্চেন নাম্বার 1। আচ্ছা সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছিল তো, সবকিছু অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন নি, আগে নিজেরা কোশ্চেনটা পড়ার পর নিজের আগে ট্রাই করুন। কোন টেলিস্কোপের সামনে একটি অবজেক্টকে রাখা আছে, অবজেক্টকে নরমাল অ্যাডজাস্টমেন্ট অবস্থায় রাখা আছে। ক্লিয়ার? নরমাল অ্যাডজাস্টমেন্ট অবস্থায় রাখা আছে। এই অবস্থায় টেলিস্কোপের ম্যাগনিফিকেশন পাওয়ার কত না 5। ক্লিয়ার? এই কন্ডিশনে ওই লেন্স মানে একটা অবজেক্টিভ লেন্স আর একটা আইপিস লেন্স, ওই লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 150। তাহলে লেন্স দুটির ফোকাল লেন্থ কত, FO ও FE কত আমাকে বার করতে বলেছে। তো নিজের আগে 5 মিনিট 10 মিনিট নিজের আগে চেষ্টা করো, তারপরে গিয়ে এখানটায় লক্ষ্য করবে। ক্লিয়ার? আগে 5 মিনিট 10 মিনিট আমি কাউন্ট করছি, স্টার্ট করব 1 2 3 4 5। ক্লিয়ার? আমি স্টার্ট করি। আচ্ছা তো এখন অবজেক্ট কোথায় আছে, নরমাল অ্যাডজাস্টমেন্টে আছে। অবজেক্ট এখন কি অবস্থায় অ্যাডজাস্টমেন্ট করা আছে, নরমাল অবস্থা। তো আমি এখন দেখতে পাচ্ছি কি, তার ফাইনাল ইমেজ টেলিস্কোপ দিয়ে দেখতে পাচ্ছি ইনফিনাইট ডিসটেন্সে রয়েছে। তো ইনফিনাইট ডিসটেন্সে থাকা মানে FE কি হয়ে থাকে, V কি ইনফিনাইট। তো নরমাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হয়ে থাকে, ছবি যদি মাথার মধ্যে করতে পারো তো ভালো, না সাইডে করে নাও। ম্যাগনিফিকেশন কি হয়ে থাকে না FO বাই FE। নরমাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি থাকে FO বাই FE। নরমাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে L কি হয়ে থাকে FO প্লাস FE। L FO প্লাস FE নরমাল অ্যাডজাস্টমেন্ট, ভালো করে বোঝা যাচ্ছে তো। L কত 150 FO প্লাস FE। আচ্ছা ম্যাগনিফিকেশন কত, নরমাল অ্যাডজাস্টমেন্ট অবস্থায় ম্যাগনিফিকেশন কত না 5। তো 5 FO বাই FE লিখতে পারি, তাহলে FO 5 FE লিখতে পারি। আচ্ছা 150 FO জায়গায় আমি FE রিপ্লেস করতে পারি 5 FE প্লাস FE প্লাস FE, তো 6 FE। তো FE 25 সেন্টিমিটার। FE কত 25 সেন্টিমিটার। FO কত হবে না 5 × 25,
তো 5 ইন্টু 25 করতে কত বেরিয়েছে 125 সেন্টিমিটার। তো দেখো এক্সকিউজ মি, তো অপটিক্যাল অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ খুব বেশি দেখো আইপিস লেন্সের ক্ষেত্রে। তো যারা নিজেরা করতে পেরেছো তারা খুব ভালো। তো নেক্সট অঙ্ক করতে যাচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, তাহলে একটা আমরা করলাম নরমাল অ্যাডজাস্টমেন্ট দিয়ে, আরেকটা আমরা কি দিয়ে করব, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন দিয়ে। ক্লিয়ার? আরেকটা আমরা করব ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন দিয়ে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন দিয়ে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোন টেলিস্কোপকে কোন অবজেক্টের সাথে অ্যাডজাস্ট করা আছে। ক্লিয়ার? যার ফাইনাল ইমেজ টেলিস্কোপে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? টেলিস্কোপের অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ 100 সেন্টিমিটার এবং আইপিস লেন্সের ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার। তাহলে টেলিস্কোপের ম্যাগনিফিকেশন পাওয়ার ও লেন্থ অফ টেলিস্কোপ নির্ণয় করো। তো আগে এই কোশ্চেনটার সাথে নিজে 5 মিনিট 10 মিনিট আগে চেষ্টা করো, তারপরে গিয়ে এখানটায়। তো ফার্স্টে তোমরা চেষ্টা করে নিয়েছো, আমি চেষ্টা করতে যাচ্ছি। চলো স্টার্ট করি। তো এখানে আমাকে বলেছে টেলিস্কোপকে কোন একটা অবজেক্টের সাথে কি করা আছে, অ্যাডজাস্ট করা আছে, যার ফাইনাল ইমেজ কোথায় তৈরি হয়েছে, টেলিস্কোপের কোথায় তৈরি হয়েছে, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, তার মানে LDDV ডিস্টেন্সে তৈরি হয়েছে। দ্যাট মিন্স 25 সেন্টিমিটারে তৈরি হয়েছে। তার মানে 25 সেন্টিমিটার যদি ফাইনাল ইমেজ যদি তৈরি হয়ে থাকে, তাহলে এখানটায় কোন কন্ডিশনটা স্যাটিসফাই না, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন অ্যাডজাস্ট করা আছে। তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন যদি অ্যাডজাস্ট করা থাকে, তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হয়ে থাকে না, FO বাই FE 1 প্লাস FE বাই D। ক্লিয়ার? আচ্ছা, তো এখানটা আমাদের কি কি দেওয়া আছে আগে চেক করে নিই। তো দেখো কি কি দেওয়া আছে, অবজেক্টিভ লেন্স এবং আইপিস লেন্সের ফোকাল লেন্থও দেওয়া আছে। FO ইকুয়াল টু কত না, FO ইকুয়াল টু 100 সেন্টিমিটার, FE ইকুয়াল টু কত না 5 সেন্টিমিটার। আচ্ছা, এখানটায় কোনো এদের মাইনাস বা প্লাস ইউজ করতে যাবে না। কেন না, এরা অলরেডি সাইন নিয়ে কিন্তু ফর্মুলা তৈরি হয়েছে। আবার যদি সাইন ইউজ করো তাহলে অঙ্ক ভুল হবে। এখানে কোনো আর সাইন ইউজ করতে যাবে না, মাইনাস প্লাস কোনো কিছু ইউজ করতে যাবে না। ক্লিয়ার? এরা অলরেডি সাইন নিয়ে তৈরি। তো FO পেয়েছি 100, FE পেয়েছি 5। আচ্ছা, আর ফাইনাল ইমেজ কোথায় তৈরি হচ্ছে না, D ডিস্টেন্সে, সেটা হচ্ছে কত 25 সেন্টিমিটার। এগুলো সব ডিফাইন। তো ম্যাগনিফিকেশন পাওয়ার আমাদের অলরেডি
কাটাক্স করে বেরিয়ে আসবে FO = 100/5 1 প্লাস FE হচ্ছে কত 5/25, তো দ্যাট মিন্স কত বেরিয়ে এলো না 100/5 ইনটু 30/25, তো একটা 4 একটা 6, তো 24, তো ম্যাগনিফিকেশন কত পেলাম 24। এরপর আমাকে বলেছে লেন্থ অফ টেলিস্কোপ, তো L বার করতে বলেছে, তাহলে L = কি হয়ে থাকে না L = FO প্লাস D ইনটু FE বাই D প্লাস FE। এই ফর্মুলা থেকে আমরা বার করতে পারি। আবার কিভাবে বার করতে পারি? আচ্ছা লেন্থ কি হয়ে থাকে? লেন্থ L FO প্লাস UE। তাহলে এই ইউটা হচ্ছে কি আইপিস লেন্সের অবজেক্ট ডিসটেন্স, যেটা ভার্চুয়াল অবজেক্ট সৃষ্টি করেছিল, সেই অবজেক্টের ফাইনাল ইমেজ তৈরি হয়েছিল। তো তার আমাকে বার করতে হবে ইউই। সেটা কিসের দ্বারা বার করব? কনভেক্স লেন্সের দ্বারা, অলরেডি কনভেক্স লেন্সের দ্বারা। তাহলে কনভেক্স লেন্স আইপিস লেন্সের ক্ষেত্রে কি বসাবো 1/FE = 1/VE মাইনাস 1/UE, এই ফর্মুলা বসাবো। আচ্ছা আইপিস লেন্সের ক্ষেত্রে লেন্সের ফর্মুলা আমরা ইউজ করছি, তাহলে আইপিস লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কত -5। আরে এই ফর্মুলাতে তো আমরা মাইনাস প্লাস ইউজ করিনি, তো এই ফর্মুলাতে আমরা মাইনাস ইউজ করতে পারি, কিন্তু ওই ফর্মুলাতে মাইনাস প্লাস আমরা ইউজ করতে পারবো না, কারণ ওটা অলরেডি সাইন নিয়ে তৈরি, এতে আমরা সাইন ইউজ করিনি। তাহলে 1/5 ডিভাইড বাই FE, সরি ভি কত না অলরেডি 25। তাহলে 25 কোথায় তৈরি হয়েছে? অলরেডি আইপিস লেন্স এখানটা তৈরি হয়েছিল, এখানটায় কি হয়েছিল? এখানটা কি হয়েছিল? ভার্চুয়াল ইমেজ, যেটা অবজেক্টিভ লেন্সের দ্বারা তৈরি হয়েছে। এবার এর দ্বারা কি হয়েছিল? একটা ফাইনালি ইমেজ তৈরি হয়েছিল। তো ফাইনাল তাহলে লেন্সের ইনসিডেন্টের যে ডিরেকশন দ্যাট, তো ইউইও মাইনাস ভিইও মাইনাস, তো ইউই আমাকে বার করতে হবে। তো ভিই কত -25 মাইনাস ইউই, তো আমাকে বার করতে হবে, তাহলে ইউই হবে কি মাইনাসই তো আসবে, তো দেখি মাইনাসে আসছে কিনা। তো 1/UV আমরা কি লিখতে পারি 1/25 মাইনাস ইউই আছে, তো -1/25 মাইনাস আছে প্লাস 1/5। আচ্ছা কি ক্লিয়ার? আচ্ছা তো 25 নিচে এলো কত 25 যদি আসে, তাহলে উপরে হচ্ছে কত -1, উপরে হচ্ছে -1, ক্লিয়ার, প্লাস পাঁচটাতে 25 প্লাস 5, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? একদম বোঝা গেছে? আচ্ছা তো ইউই = কত বেরোলো? ইউই = কত বেরোলো? একটা মাইনাসের কোথায় একটা গোলমেলে লাগছে মনে হয় না? এটা গোলমেলে লাগছে। আরে এইটা মাইনাস হলো কি করে? হ্যাঁ এটা গোলমাল কোথায় একটা লাগছে, এটা প্লাস চলে আসছে, প্লাস তো আসার নেই, ইউই কত হবে? মাইনাস আসবে, তাই না? তো এটা অলরেডি মাইনাস, ক্লিয়ার? তো এটা মাইনাস, তো -6, তো ইউই = কত হলো? এটা হচ্ছে কত 1/UE -6/25, তো UE = 25/6 মাইনাস আছে, মাইনাসটা কি জন্য? ইনসিডেন্ট এজের ডিরেকশনের অপোজিটে, এটা হচ্ছে কত ইউই, এটা হচ্ছে আমাদের ইউই। তো ইউই = কত হবে 4.1 সামথিং ছাড়ো। তো ইউই = কত হলো? মাইনাসটা কি জন্য না অপোজিট ডিরেকশনে, তাহলে L = কি mod of VO mod of UE, তাহলে এবারে আমরা L বার করতে পারবো, যে লেন্থ অফ টেলিস্কোপ আমরা বার করতে পারবো কি করে? না FO তো আমরা অলরেডি জানি, FO কত না FO তো চেঞ্জ হওয়ার নেই, ফোকাল প্লেন 100 সেন্টিমিটার, আর UE কত না মডের মধ্যে যদি 4.1 যদি রাখি, আর বাকি মান আমি নিই একসাথে চলতেই থাকবে, তো আমি আর নিই, তো 100 প্লাস 4.1, তো 100 4.1 সেন্টিমিটার, ক্লিয়ার? তো লেন্থ আমাদের বেরিয়ে গেছে। আমি এইভাবেও লেন্থ বার করতে পারি, অল্টারনেটিভলি আমরা ফর্মুলা ইউজ করেও আমরা লেন্থ বার করতে পারি। D = কত 25, FE = কত তো 25 ইনটু FE = কত 5 ডিভাইডেড বাই 25 ইনটু FE = কত 5। দেখো এখানে কোনো আমি প্লাস বা মাইনাস কোন সাইন ইউজ করিনি, কেন? অলরেডি এটা সাইন ইউজেবল হয়েছে, তো এটা প্লাস ছিল, হ্যাঁ প্লাস, তো 100 প্লাস 30/20, 100/30/20, 30 কি করে হলো? 30 কি করে হলো? আচ্ছা 125/30, ক্লিয়ার?
125/30, তো সেম জিনিসই আসবে, 5 কাটি 25 6, তো 25 6, তো 100 প্লাস 25/6 সমান কত আসছে? সেই 4.1, তার মানে দেখো 104.1 সামথিং এত সেন্টিমিটার। ক্লিয়ার? সেম তুমি রুলস থেকেও করতে পারো, ফর্মুলা থেকেও করতে পারো, যেখান থেকে খুশি করতে পারো। তো এরপরে দেখো আমরা যেটা করতে চলেছি, আমরা কি দেখলাম, যে ডেরিভেশনটা দেখলাম সেটা হচ্ছে কি রিফ্র্যাক্টিং টেলিস্কোপের ক্ষেত্রে ডেরিভেশনটা দেখলাম। তো রিফ্র্যাক্টিং টেলিস্কোপের ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কি ডিসঅ্যাডভান্টেজ? রিফ্র্যাক্টিং টেলিস্কোপের ডিসঅ্যাডভান্টেজটা কি? দেখ, রিফ্র্যাক্টিং টেলিস্কোপের ডিসঅ্যাডভান্টেজ গুলো রাখো। তাহলে পয়েন্ট হেড লিখলাম, ডিসঅ্যাডভান্টেজ অফ রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। ক্লিয়ার? ডিসঅ্যাডভান্টেজ অফ রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। তো নাম্বার 1 আমরা কি দেখবো না, প্রথমে আমরা দেখে দিই রিফ্র্যাক্টিং টেলিস্কোপের ক্ষেত্রে আমরা কি করেছিলাম না, অবজেক্টিভ লেন্সকে কি করেছিলাম না, অবজেক্টিভ লেন্সের কি দেখেছিলাম না, ফোকাল লেন্থ কি ছিল? ভেরি লার্জ ছিল। কেন ছিল? বিকজ কালেক্ট টু huge amount of rays, because collect to huge amount of rays, যার ফলে আমরা কি দেখবো না, যার ফলে ফাইনাল ইমেজ ইজ ক্লিয়ার, যার ফলে আমরা ফাইনাল ইমেজটা কি পাবো? ক্লিয়ার পাবো। তো অবজেক্টিভ লেন্সের যদি এই কন্ডিশন হয়ে থাকে তাহলে আমরা কি দেখতে পারি? দেখো আইপিস লেন্স তো খুব ছোট, তার মানে সেটাকে আমি থিন লেন্স রূপেই মানতে পারি। যদি অবজেক্টিভ লেন্স যদি খুব বড় হয়ে থাকে, অবজেক্টিভ লেন্সটা আমাদের কি আছে? অবজেক্টিভ লেন্সটা খুব বড়, বিশাল অবজেক্টিভ লেন্স, যার ফোকাল লেন্স হচ্ছে কি খুব অনেক বেশি। তো এর ক্ষেত্রে আমরা কি দেখবো? এর ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা বেশি। কেমন করে না, যদি খুব বড় হয়ে থাকে তাহলে ম্যানুফ্যাকচারে প্রবলেম হবে। 2 নম্বর আমরা কি দেখবো? হাই কস্টলি হবে। নাম্বার 3 কি দেখবো? যে একে যদি মুভ করতে চাই, এই টেলিস্কোপকে যদি আমি মুভ করতে চাই, ভেরি হার্ড। একে আমরা মুভ যদি করতে চাই খুবই কঠিন হবে, ভেরি হার্ড হবে। নাম্বার 4 আসবে কি? নাম্বার 4 কি বলবো না, স্ফেরিক্যাল এভ্রিয়েশন হবে। এটা তোমাদের জানি, স্ফেরিক্যাল এভ্রিয়েশন কি হয়ে থাকে না, স্ফেরিক্যাল এভ্রিয়েশন সৃষ্টি হয় কেবলমাত্র শেপের জন্য স্ফেরিক্যাল এভ্রিয়েশনের সৃষ্টি হয়। শেপের জন্য স্ফেরিক্যাল এভ্রিয়েশন কি করে সৃষ্টি হয়? দেখো, ধরো এই অবজেক্টিভ লেন্সের প্রিন্সিপাল এক্সিস, এটা হচ্ছে কি প্রিন্সিপাল এক্সিস। তো প্রিন্সিপাল এক্সিসের কাছাকাছি যদি কোনো রেস এসে পড়ে, তাহলে ওই রেস কোথায় এসে মিট করবে? এই অবজেক্টিভ লেন্সের ফোকাসে এসে মিট করবে। কিন্তু এই অবজেক্টিভ লেন্সের একদম কোণা বরাবর যদি কোনো রেস পড়ে, তাহলে এই রেসগুলোকে আমরা কি বলবো? মার্জিনাল রেস যদি পড়ে তখন আমরা কি দেখব? দেখো, আমরা সব ক্ষেত্রে আমরা কি দেখতাম? সে মিরর হোক, লেন্স হোক, যাই নিতাম সবগুলোই আমরা কি করতাম? সবগুলোই আমরা থিন নিতাম, থিন লেন্স ইউজ করতাম, থিন মিরর ইউজ করতাম। তো থিন লেন্স, থিন মিরর ইউজ করার জন্য F ইকুয়াল টু কি হতো? R/2, রেডিয়াস অফ কার্ভেচার বাই 2 হতো। এর ক্ষেত্রে আমরা F ইকুয়াল টু আমরা ইউজ করতাম R/2, যেহেতু থিন লেন্স ইউজ করতাম। তাহলে এখানে যদি ফোকাল লেন্থ যদি খুব বেশি হয়ে থাকে, তাহলে এ অফকোর্স থিন আর হবে না। তো থিন যদি না হয়, তাহলে এর ফোকাল লেন্থ আমরা কি বলবো না, F ইকুয়াল টু R প্লাস R/2 sec থিটা। এই ফর্মুলাটা ইউজ করতে আমরা বাধ্য হব। F ইকুয়াল টু R প্লাস R/2 R
r minus r by 2 sec theta, f is equal to r minus r by 2 sec theta। এই ফর্মুলাটা ইউজ করতে আমরা কি হব, বাধ্য হব অফকোর্স। তাহলে তখন কিন্তু ফোকাল লেন্থ আমাদের কি হবে, চেঞ্জ হবে। তখন কিন্তু আমাদের ফোকাল লেন্থ চেঞ্জ হবে। কেন না, এটা থিন লেন্স আর নয়। তাহলে এটা যদি থিন লেন্স না হয় তাহলে এর ফোকাল লেন্থ, এই রেসটার ফোকাল লেন্থ এই f1 হবে না, অন্য কোনো ফোকাল লেন্থ হবে। যদি এখানে কোনো যদি রেস হয়, এর ফোকাল লেন্থ আর এটা হবে না বা এটা হবে না, এর ফোকাল লেন্থ অন্য কোনো ফোকাল লেন্থ হবে। তো ফোকাল লেন্থ যদি চেঞ্জ হতে থাকে তাহলে ইমেজটা গাদাগুচ্ছ ইমেজের সৃষ্টি হবে। তো গাদাগুচ্ছ ইমেজের যদি সৃষ্টি হয় তাহলে ইমেজের যে ইন্টেন্সিটি কি হবে, কমে যাবে। তাহলে স্ফেরিক্যাল অ্যাব্রিয়েশনের জন্য কি হবে না, ইমেজের ইন্টেন্সিটি কি হবে, ইন্টেন্সিটি কি হবে, কমে যাবে। তাহলে ইমেজের ইন্টেন্সিটি যদি কমে যায় তাহলে আমরা স্পষ্টভাবে সেই ইমেজ আর দেখতে পাবো না। এটাই ছিল স্ফেরিক্যাল অ্যাব্রিয়েশন। ফিফথ পয়েন্ট হচ্ছে কি, ক্রোমেটিক অ্যাব্রিয়েশন। ক্রোমেটিক অ্যাব্রিয়েশন, ক্রোমেটিক অ্যাব্রিয়েশন মানে যাকে বলা হয় বর্ণাপ্রেরণ, বর্ণাপ্রেরণ, বাংলায় বর্ণাপ্রেরণ। ক্রোমেটিক অ্যাব্রিয়েশন কি, আচ্ছা স্ফেরিক্যাল অ্যাব্রিয়েশন যেহেতু থিন লেন্স, থিন মিররের ক্ষেত্রে প্রবলেম দেখা যায়, তাহলে স্ফেরিক্যাল অ্যাব্রিয়েশন লেন্স আর মিরর উভয়ের ক্ষেত্রে দেখা যায়। ক্লিয়ার, উভয়ের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু ক্রোমেটিক অ্যাব্রিয়েশন কার ক্ষেত্রে দেখা যায় না, ক্রোমেটিক অ্যাব্রিয়েশন কেবলমাত্র রিফ্রাকশনে দেখা যায়। যার রিফ্রাকশন হবে তার ক্ষেত্রেই ক্রোমেটিক অ্যাব্রিয়েশন দেখা যাবে। তো ক্রোমেটিক অ্যাব্রিয়েশন কেবলমাত্র লেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। মিররের ক্ষেত্রে কি হয়, রিফ্লেকশন হয়, রিফ্রাকশন হয়ই না। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ক্রোমেটিক অ্যাব্রিয়েশনের প্রবলেমটা কি, ক্রোমেটিক অ্যাব্রিয়েশনে কি কাজে দেয়, কোনটা কাজে দেয়? আচ্ছা, এই যদি অবজেক্টিভ লেন্সটা থাকতো তাহলে এই অবজেক্টিভ লেন্সের রিফ্রাক্টিভ ইনডেক্স কি হতো, চেঞ্জ হতো। আরে বিভিন্ন জায়গায় ডেপথ কি, বিভিন্ন জায়গায় তার থিকনেস আলাদা। তো বিভিন্ন জায়গায় যদি থিকনেস আলাদা হয় তার রিফ্রাক্টিভ ইনডেক্স কি হবে, চেঞ্জ হতে থাকবে। কেন চেঞ্জ হতে থাকবে? ভাবো যে f proportional to 1/v, ক্লিয়ার, f proportional to 1/u, এটা বোঝা গেছে। f proportional to 1, আর এটা বোঝা গেছে তো কি করে হলো না, f is equal to আমরা কি করতাম, 1/f is equal to, এটা আমরা কি করে জানো, 1/f is equal to আমরা কি করতাম, mu minus 1/r1 minus 1/r2, লেন্স মেকার ফর্মুলা বলে আছে। তো f proportional to 1/u, f proportional to 1/u, আচ্ছা 1/mu, আচ্ছা। আবার mu proportional to mu না, f proportional to কি বলতে পারি, 1/λ, f proportional to 1/λ, ক্লিয়ার, f proportional to 1, যেহেতু v equal to n lambda। আচ্ছা, তো mu equal to আমি কি বলতে পারি, এই দুটো ইকুয়েশন থেকে mu equal to আমি কি বলতে পারি, mu proportional to lambda। তাহলে যার রিফ্রাক্টিভ ইনডেক্সের সাথে ওয়েভলেন্থ কি হচ্ছে, প্রপোর্শনাল। তো দেখো ভিবজিওরের ক্ষেত্রে, তাহলে ভিবজিওরের ক্ষেত্রে এদিক থেকে এদিকে ল্যামডা কি হতে থাকে, ইনক্রিজ করতে থাকে। তাহলে যার ল্যামডা বেশি হবে তার মিউ বেশি হবে, যার ল্যামডা বেশি হবে তার মিউ বেশি হবে। এবারে এই মিউ কার উপরে ডিপেন্ড করছে, রিফ্রাক্টিভ ইনডেক্সের উপর। তাহলে বিভিন্ন জায়গায় যদি রিফ্রাক্টিভ ইনডেক্স যদি আলাদা হতে থাকে, যদি আলাদা হয় তাহলে আমরা কি দেখব না, এই অবজেক্টিভ লেন্সের উপরে যদি কোনো একটা রেড কালারের রেজ এসে পড়ে তাহলে এই পজিশনে যেখানটা ইমেজ তৈরি করবে, যদি মার্জিনাল ভাবে ওই রেড কালারের রেজ এসে যদি পড়ে তার ইমেজ কিন্তু অন্য জায়গায়। কেন না, এই জায়গায় রিফ্রাক্টিভ ইনডেক্স আর এই জায়গায় রিফ্রাক্টিভ ইনডেক্স আলাদা। তাহলে রিফ্রাক্টিভ ইনডেক্স ডিপেন্ড করছে কার উপর, ওয়েভলেন্থের উপর। রিফ্রাক্টিভ ইনডেক্স ডিপেন্ড করছে কার উপর, ওয়েভলেন্থের উপর। তো রিফ্রাক্টিভ ইনডেক্স যদি চেঞ্জ হতে থাকে তো ওয়েভলেন্থও চেঞ্জ হতে থাকে। ক্লিয়ার? তাহলে ক্রোমেটিক অ্যাব্রিয়েশন, স্ফেরিক্যাল অ্যাব্রিয়েশন এগুলো সব থাকার জন্য কস্টলি, হাই, মুভ ভেরি হার্ড এবং ম্যানুফ্যাকচারিং প্রবলেম, তো ডিফিকাল্ট ম্যানুফ্যাকচার, তো এই সকল প্রবলেম গুলো থাকার জন্য এটাই হচ্ছে রিফ্রাক্টিং টেলিস্কোপের ডিসঅ্যাডভান্টেজ। তো রিফ্রাক্টিং টেলিস্কোপের এই ডিসঅ্যাডভান্টেজকে সিম্পলিফিকেশন করার জন্য কি এলো,
রিফ্রাক্টিং টেলিস্কোপের ডিসঅ্যাডভান্টেজ গুলোকে মডিফিকেশন করার জন্য কি এলো রিফ্লেকশন টেলিস্কোপ। তো চলো রিফ্লেকশন টেলিস্কোপ আমরা দেখি। রিফ্লেকশন টেলিস্কোপ জেনারেলি দুই প্রকারের হয়ে থাকে। রিফ্লেকশন টেলিস্কোপ জেনারেলি দুই প্রকার হয়ে থাকে। এখানটায় ডেরিভেশন দরকার নেই, এখানটায় কেবলমাত্র তার রেজ ডায়াগ্রামটা দরকার, তার ম্যানুফ্যাকচারটা দরকার, কিভাবে তাকে তার ওয়ার্কিং ফাংশনটা দরকার, কিভাবে কাজ করে, রেজ ডায়াগ্রামটাই হলে হলো। তো রিফ্লেকশন টেলিস্কোপ, তো রিফ্লেকশন টেলিস্কোপ, রিফ্লেকশন টেলিস্কোপ ক্লিয়ার। রিফ্লেকশন টেলিস্কোপ মেইনলি দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ক্যাসেগ্রেন টেলিস্কোপ, নেক্সট হচ্ছে নিউটনিয়ান টেলিস্কোপ। নিউটনিয়ান বহুত বুদ্ধি, প্রচন্ড বুদ্ধি, এত বুদ্ধি যা করে দিয়ে গেছে তো সেগুলোকে আর ভেঙে ভেঙে খেতে হবে আমাদের। তো ক্যাসেগ্রেন টেলিস্কোপটা কেমন হয়ে থাকে ফার্স্টে দেখে নেওয়া যাক। ক্যাসেগ্রেন টেলিস্কোপ, ফার্স্ট ক্যাসেগ্রেন টেলিস্কোপ কি হয়ে থাকে? ক্যাসেগ্রেন টেলিস্কোপ কেমন হয়ে থাকে? ক্যাসেগ্রেন টেলিস্কোপে কি করা থাকে, কি করা হয় না, একটা প্যারাবোলয়েডাল কনকেভ মিরর ইউজ করা হয়। কি করা হয়? প্যারাবোলয়েডাল কনকেভ মিরর, প্যারাবোলয়েডাল কনকেভ মিরর, প্যারাবোলয়েডাল কনকেভ মিরর। মিরর, তো মিরর ইউজ করা মানে ক্রোমেটিক অ্যাব্রিয়েশন গায়েব। মিররে ক্রোমেটিক অ্যাব্রিয়েশন হয় না। ক্লিয়ার? প্যারাবোলয়েডাল কনকেভ মিরর আমরা কি করলাম? ইউজ করলাম। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তো এর ফলে আমরা কি দেখলাম? নো ক্রোমেটিক অ্যাব্রিয়েশন। ক্লিয়ার? নো ক্রোমেটিক অ্যাব্রিয়েশন। তো প্যারাবোলয়েডাল একটা কনকেভ মিরর নিয়েছি। এবারে এই কনকেভ মিররের উপর রেজ এসে কি হয়েছে? আপতিত হয়েছে। কনকেভ মিররের উপর রেজ এসে কি হয়েছে? আপতিত হয়েছে। ওকে, আচ্ছা। তো এই প্যারাবোলার একটা ফোকাস থাকে, যে ফোকাসটা এই কনকেভ মিররের ফোকাস হয়ে যাবে। ক্লিয়ার? তো এই কনকেভ মিররটা ফার্স্ট অবজেক্টিভ মিরর রূপে অ্যাক্ট করবে। ক্লিয়ার? এবার এগুলো কি হবে? ফোকাসে সিমিট করবে, যেহেতু ইনফিনাইট থেকে রেজ আসছে। রেজ গুলো কোথা থেকে আসছে? ইনফিনাইট থেকে। তো কোথায় সিমিট করবে? ফোকাসে ইমিট করবে। তো ফোকাসে মিট করার জন্য আমি আগে একটা প্রিন্সিপাল এক্সিস টেনে নিলাম। ক্লিয়ার? একটা প্রিন্সিপাল এক্সিস আগে টেনে নিলাম, তার একটা ফোকাস আমরা সাইন করে নেব। দ্যাটস, এই ফোকাসটাকে আমরা সাইন করে নিলাম। বুঝছে? বুঝছে? তো এই রেজ গুলো এখানটা এসে মিট করলো। ওকে, এতদূর ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি? FO। এটা হচ্ছে কি? FO, যেটা প্যারাবোলার ফোকাসও হবে। ক্লিয়ার? তো এইখানটায় ইমেজ তৈরি হয়েছে, বর্তমানে এখানটায় ইমেজ তৈরি হয়েছে। ফাইনাল ইমেজ এখনো তৈরি হয়নি, ফাইনাল ইমেজ এখনো তৈরি হয়। এবারে কি করলাম? এই কনকেভ মিররের মধ্যে আমি কি করলাম? আরো একটা কনভেক্স মিরর রেখে দিলাম। কি রাখলাম? কনভেক্স মিরর। বোঝা গেছে? তো এই রেজ গুলো কনভেক্স মিররের উপরে আপতিত হয়েছে। তাহলে কনভেক্স মিররের রেসপেক্টে এই প্যারাবোলয়েডাল কনকেভ মিররের ইমেজ কনভেক্স মিররের রেসপেক্টে ভার্চুয়াল অবজেক্টে পরিণত হয়ে গেছে। তাহলে এই রেজ গুলো এবারে ভার্চুয়াল অবজেক্টে পরিণত হয়েছে। তো ভার্চুয়াল অবজেক্টে যদি পরিণত হয়, তাহলে ওই রেজ গুলো পুনরায় কি হবে? আবার রিফ্লেক্ট করবে। পুনরায় কি করবে? আবার রিফ্লেক্ট করবে কনভেক্স মিরর থেকে। কনভেক্স মিরর থেকে পুনরায় কি করবে? রিফ্লেক্ট করবে। হয়েছে? আচ্ছা, তো এইখানটাতে আমি একটু মুছে দিলাম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমি কি করলাম? এর সামনে আমি একটা থিন কনভেক্স লেন্স রেখে দিলাম। থিন কনভেক্স লেন্স রাখলাম। বুঝছে? যার এপাশে কি থাকবে? আমার
চোখ থাকবে, তাহলে এই লেন্সটা থিন কনভেক্স লেন্সটা অ্যাক্ট কেমন না আইপিস লেন্স রূপে কাজ করবে, আইপিস লেন্স রূপে কাজ করবে। তাহলে এই রেস গুলো এবারে কোথায় এসে পড়বে, এই রেস গুলো কোথায় এসে পড়বে, এই রেস গুলো কোথায় এসে পড়বে, কনভেক্স মিররে কনভেক্স লেন্সে এসে পড়বে, এই রেস গুলো কনভেক্স লেন্সে এসে পড়বে। ক্লিয়ার? তো কনভেক্স লেন্সে পড়ার পর এই রেস রিফ্রাকশন হবে, কনভেক্স লেন্সে পড়ার পর ওই রেসের কি হবে, রিফ্রাকশন হবে। ক্লিয়ার? তো এবারে আমি এটাকে ড্রয়িং দিতে পারি ভালো করে, এটাই হচ্ছে আমাদের এখন বর্তমান ড্রয়িং। তাহলে কি দেখলাম না এই রেসটা এসে কনভেক্স মিররের উপর পড়েছে, মিররের উপর পড়ার পর ওই রেস এখানটায় পয়েন্ট করেছে, মিট করার পর এইটা হয়ে যাবে কি এর রেসপেক্টে অবজেক্ট হয়ে যাবে, এইটা হয়ে যাবে কি এর রেসপেক্টে অবজেক্ট। তো অবজেক্ট হওয়ার পর এর প্রিন্সিপাল অ্যাক্সিস এর রেসপেক্টে অবজেক্ট হবে, তাহলে এই অবজেক্টের ফাইনালি একটা ইমেজ তৈরি করবে, আরে এই অবজেক্টের ফাইনালি একটা কি করবে, ইমেজ তৈরি করবে। যেমন করে এর একটা অপটিক্যাল সেন্টার তো আমরা পাবো, তাহলে এই অপটিক্যাল সেন্টারের রেসপেক্টে আমি যদি প্রিন্সিপাল অ্যাক্সিস টানি, এই অপটিক্যাল সেন্টারের রেসপেক্টে আমি যদি প্রিন্সিপাল অ্যাক্সিস টানি, তাহলে এটা হয়ে গেছে কি তার অবজেক্ট, এটা হয়ে গেছে কি তার অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা এ কি করবে, এই অবজেক্টটা এরপরে পড়ার পর এই অবজেক্টটা ফাইনালি একটা আমাকে কি করবে, ফাইনালি একটা ইমেজ দেবে, কে, কনভেক্স লেন্সটা। এই কনভেক্স লেন্সটার ফোকাসে যদি এ সৃষ্টি হয়ে থাকে, কনভেক্স লেন্সটার ফোকাসে যদি এ যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমি একটা কি করতে পারি, একটা প্যারালাল রেস টানতে পারি, এখান থেকে আমি কি করতে পারি, একটা প্যারালাল রেস টানতে পারি। আরেকটা আমি কি করব, এর ছবিটা একটু কেমন হয়ে গেল, আচ্ছা তো এইটা হচ্ছে কি তার অপটিক্যাল সেন্টার, বুঝছে? আচ্ছা এইখানটা আমি দেখাচ্ছি ঠিক করে। আচ্ছা দেখো ইমেজটা কিভাবে তৈরি হচ্ছে, দেখো ইমেজটা কিভাবে তৈরি হচ্ছে, দেখো দেখো ইমেজটা দেখা যায়, ইমেজটা দেখা যায়, বুঝছে? তো এটা হচ্ছে তার অপটিক্যাল সেন্টার। তাহলে অপটিক্যাল সেন্টার থেকে আমি একটা লাইনকে আমি কি করলাম, ড্র করলাম, লাইনকে আমি কি করলাম, ড্র করলাম। এটা হয়ে গেছে কি তার অবজেক্ট, এটা লেন্সের রেসপেক্টে এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এই অবজেক্টকে আমি কি করব, অবজেক্ট থেকে দুটো রেস নেব, একটা রেস হবে অপটিক্যাল সেন্টার দিয়ে, আরেকটা রেস হবে কি ফোকাস দিয়ে, প্যারালাল নিয়েছি তো ফোকাস দিয়ে এইখানটা আমার চোখ আছে। তো এবারে এই রেস দুটোকে আমি পিছন দিকে বাড়াবো, যেখানটায় মিট করবে সেখানটায় আমি কি দেখবো, এর ফাইনাল ইমেজ দেখবো, যেখানটায় মিট করবে সেখানটায় আমরা কি দেখবো, এর ফাইনাল ইমেজ দেখবো। ক্লিয়ার? তো আমরা কি দেখলাম না, যেহেতু এটা থিন লেন্স ইউজ করেছি তো স্ফেরিক্যাল অ্যাব্রিয়েশনও আউট। তাহলে তো ক্যাসোগ্রাইন টেলিস্কোপ যদি আমি ইউজ করে ফেলি, তাহলে কি অ্যাডভান্টেজ আমরা পেলাম, দেখো নো ক্রোমেটিক অ্যাব্রিয়েশন উইথ নো spherical aberration, ক্লিয়ার? এরপরে যদি লেন্স আমি তৈরি করতে চাইতাম, তো লেন্সের জন্য ম্যানুফ্যাকচারটা খুবই হার্ড হতো। তো এই ক্ষেত্রে আমি মিরর তৈরি করেছি, মিররে অত কস্টলি পড়ে না। তো সেকেন্ড আমি বলতে পারি লো কস্ট। থার্ড আমি বলতে পারি কি ইজি টু মুভ, ক্লিয়ার? আর ম্যানুফ্যাকচার আমি কি বলতে পারি, টু ইজি ম্যানুফ্যাকচার। তাহলে সবগুলোর মধ্যে ক্যাসোগ্রাইন টেলিস্কোপ মোটামুটি আমাদের সিম্পলেস্ট করে দিয়েছে টেলিস্কোপ বানানোর জন্য। ক্লিয়ার? তো এই ছিল ক্যাসোগ্রাইন টেলিস্কোপ। তাহলে এর মানে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হবে না, ম্যাগনিফিকেশনের ফর্মুলা সেই রিফ্রাক্টিং টেলিস্কোপের ফর্মুলাই ইউজ হবে। কোনটা না, FO by FE equal to into 1 plus FE by T। ক্লিয়ার? তো ম্যাগনিফিকেশনের ফর্মুলার কোনো চেঞ্জ নেই, এটা কিন্তু সেটাই ইউজ হবে। ক্লিয়ার? এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের জন্য, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর মিনিমামের জন্য কি হবে, মিনিমামের জন্য
বা ম্যাগনিফিকেশন ইনফিনাইটের ক্ষেত্রে কি হবে FO বাই FE। ক্লিয়ার? FO বাই FE। এতটুকু বোঝা গেছে? তো নেক্সট দেখো নিউটোনিয়ান টেলিস্কোপ। ক্যাসোগ্রেন টেলিস্কোপ বোঝা গেছে। এরপর দেখো নিউটোনিয়ান টেলিস্কোপ। এটা বুঝি? আচ্ছা এই সাইডে করব নিউটোনিয়ান টেলিস্কোপ। আচ্ছা এই সাইডেই করি, এই সাইডে করি নিউটোনিয়ান টেলিস্কোপ। এক পাশে ক্যাসোগ্রেন রেখেছি, আরেক পাশে আমি কি করলাম নিউটোনিয়ান টেলিস্কোপ করলাম। নিউটোনিয়ান টেলিস্কোপ, নিউটোনিয়ান টেলিস্কোপ। নিউটোনিয়ান টেলিস্কোপ কেমন হয় না, নিউটোনিয়ান টেলিস্কোপের ক্ষেত্রেও আমরা কি করে থাকি, একটা প্যারাবোলয়েডাল কনকেভ মিরর অলসো ইউজ করে থাকি। ইউজ করে থাকি প্যারাবোলয়েডাল কনকেভ মিরর। ক্লিয়ার? তো এখানটায় এটা কি হয়ে থাকে, ফার্স্ট অবজেক্টিভ লেন্সের মতো বিহেভ করে, ফার্স্ট অবজেক্টিভ লেন্সের মতো বিহেভ করে। তো আমি কি করলাম, এই প্যারাবোলয়েডাল কনকেভ মিররে আমি একটা প্রিন্সিপাল এক্সিস নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল এক্সিস। তো এর একটা অলরেডি ফোকাস তো থাকবেই থাকবে, প্যারাবোলার একটা ফোকাস থাকবেই থাকবে। আমি কি করলাম, মার্জিনাল রেজ দুটো নিলাম, কারণ মিনিমাম দুটো রেজ না হলে কিন্তু ইমেজ তৈরি করতে আমরা পারবো না। ক্লিয়ার করতে পেরেছি? একদম। তো এই প্যারাবোলার ফোকাস তো অলরেডি আছেই আছে, আছেই আছে। তো এই ফোকাসে এসে কি হলো, মিট করলো কে বাবুরাম, এই রেজ গুলো রিফ্লেক্ট করার পর এই ফোকাসে এসে মিট করলো। ক্লিয়ার? ফোকাসে এসে মিট করেছে। এতটুকু বোঝা গেছে? তো রেস গুলো ফোকাসে এসে মিট করেছে, যেটা হচ্ছে ওই প্যারাবোলার ফোকাস হবে, সেটাই হবে ওই ফার্স্ট অবজেক্টিভ মিররের লেন্স। লিখে নিচ্ছি না, মিরর হবে, মিরর হবে, মিরর হবে, ওই ফার্স্ট অবজেক্টিভ মিররের ফোকাস হবে। তো এটা আমাদের ইনিশিয়াল ইমেজ তৈরি হয়েছে। বিজ্ঞানী নিউটন কি করেছে না, এই রেজের সামনে, এই রিফ্লেকশন রেজের সামনে, আচ্ছা প্রথমে আমি বলে দিই, যেহেতু প্যারাবোলয়েডাল কনকেভ মিরর নিয়ে নিয়েছি, তো নো ক্রোমেটিক অ্যাব্রিয়েশন, সরি নো ক্রোমেটিক অ্যাব্রিয়েশন, ঠিক বললাম? ঠিক আছে, নো ক্রোমেটিক অ্যাব্রিয়েশন। তো নিউটন বাবা কি করেছে না, এদের সামনে প্রিন্সিপাল এক্সিসের রেসপেক্টে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেন মিরর রেখে দিয়েছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করেছে, প্লেন মিরর। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করেছি, প্লেন মিরর রেখে দিয়েছি। তো প্লেন মিররের ক্ষেত্রে আমরা কি দেখবো এবারে, প্লেন মিরর কত ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ক্লিয়ার? আচ্ছা, তো রেস এবারে কোথায় এসে পড়েছে, প্লেন মিররের উপরে পড়েছে। তাহলে এক্ষেত্রে প্লেন মিরর কি behave as second objective mirror, objective mirror। এখানে যেমন করে এটাও কি করেছিল, এই কনভেক্স মিররটা কি করেছিল, সেকেন্ড অবজেক্টিভ মিরর। ক্লিয়ার? এটাই কেবল মাত্র আইপিস লেন্স ছিল। এখানেও আমাদের এখন আইপিস লেন্স আসেনি, আসবে। এখন আমরা অবজেক্টিভ মিররের উপরেই কাজ করছি। আচ্ছা, তো এবারে দেখো, তো এই রেস গুলো এসে কোথায় পড়েছে, প্লেন মিররের উপর এসে পড়েছে। রেস গুলো কোথায় এসে পড়েছে, প্লেন মিররের উপর পড়েছে। এতটুকু বোঝা গেছে? একদম। আচ্ছা, এতটুকু বোঝা গেছে তো? নেক্সট দেখো, তো এই রেস গুলো প্লেন মিরর থেকে কি হবে, রিফ্লেক্ট করবে। তো প্লেন মিরর এখন কি দেখছে না, প্লেন মিরর দেখছে আমার রেসপেক্টে এই ইমেজটা হচ্ছে এখন ভার্চুয়াল অবজেক্ট। ইমেজটা এখন প্লেন মিররের ক্ষেত্রে কি ভার্চুয়াল অবজেক্ট। তো প্লেন মিরর দেখছে কি, প্লেন মিরর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সে অবজেক্ট যত দূরে অবস্থিত হবে, আরে এটা হচ্ছে কি তার ফর্মুলা, তার নোটস। প্লেন মিরর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সে অবজেক্ট যত দূরে হবে, তাহলে এর ক্ষেত্রে এটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। আচ্ছা, তো অবজেক্ট যত দূরে হবে, ইমেজ ঠিক তত দূরে সৃষ্টি হবেই হবে। তাহলে প্লেন মিরর কি করবে, সে বলবে আমার ইমেজ এইখানে,
তাহলে এই যে দুটো রেজ যে এসছে, এই দুটো রেজ কোথায় এসে মিট করবে? এই পয়েন্টে। কোথায় এসে মিট করবে? এই পয়েন্টে। ক্লিয়ার করতে পারলাম? রেজ দুটো কোথায় এসে মিট করবে? এই পয়েন্টে। ক্লিয়ার? রেজ দুটো এই পয়েন্টে এসে মিট করবে। এতটুকু ক্লিয়ার? রেজ দুটো এই পয়েন্টে এসে মিট করবে। তাহলে প্লেন মিররের দ্বারা এটা হয়ে গেছে তার ফাইনাল ইমেজ। ফাইনাল ইমেজ কার দ্বারা? প্লেন মিররের দ্বারা। ক্লিয়ার? প্লেন মিররের দ্বারা ফাইনাল ইমেজ। এই রেজ দুটো কি এখানে থেকে যাবে? অবভিয়াসলি না, থাকবে না। তো এই রেজ দুটো কি হবে? নির্গত হবে। এই রেজ দুটো সামনের দিকে আরো অগ্রসর হবে। এই রেজ দুটো সামনের দিকে কি হবে? আরো অগ্রসর হবে। হয়েছে? সামনের দিকে আরো বেরিয়ে এলো। তো বেরিয়ে আসার পর এখানটা আমি কি করলাম? এইখানে আমি একটা কি করলাম? একটা থিন কনভেক্স মিরর দিয়ে দিলাম। থিন কনভেক্স লেন্স দিলাম। তো এই রেস গুলো লেন্সের উপরে আপতিত হলো। তো আপতিত হওয়ার পর কি হবে? লেন্সের উপর আপতিত হওয়ার পর রিফ্রাকশন হবে। তো রিফ্রাকশন যেদিকে হোক হলো, রিফ্রাকশন যেদিকে হোক হলো। তো রিফ্রাকশন হওয়ার পর কোনটা বেশি রিফ্রাকশন হচ্ছে, কোনটা বা কম রিফ্রাকশন হচ্ছে? তো আমার চোখে এসে এখানটায় কি হচ্ছে? আমার চোখে এসে পড়েছে। আমার চোখে এসে পড়েছে। তো আমি এই রেস দুটোকে এবারে দেখতে পাবো। এই রেস দুটোকে আমি এবারে দেখতে পাবো যে এদের বর্ধিতাংশের উপর। তো আমি এখানে কি করবো? অপটিক্যাল সেন্টার থেকে আমি একটা প্রধান অক্ষ টানবো। তো এই রেস দুটো যেখানে মিট করবে সেখানটায়, যেখানটায় মিট করবে সেখানটাতে আমি তার ফাইনাল ইমেজ দেখতে পাবো। সেখানটা আমি তার ফাইনাল ইমেজ দেখতে পাবো। ফাইনাল ইমেজ দেখতে পাবো। আচ্ছা, তো ফাইনাল ইমেজ দ্বারা আমি ওই ইনফাইনাইটে অবস্থিত বস্তুটা একটা ম্যাগনিফিকেশন, একটা ম্যাগনিফাইড ইমেজ পেলাম। তো এই ছিল নিউটনিয়ান টেলিস্কোপের কাঠামো। তাহলে এখানটা আমরা কি দেখলাম? এর অ্যাডভান্টেজটা কোথায়? না, প্যারাবোলয়েডাল কনকেভ মিরর নেওয়ার জন্য সেম টু সেম, নো ক্রোমেটিক অ্যাব্রিয়েশন। ফার্স্ট, নো ক্রোমেটিক অ্যাব্রিয়েশন। এতটুকু ক্লিয়ার? প্লেন মিরর নিয়েছি আর এখানে থিন কনভেক্স লেন্স নিয়েছি। তো এর দ্বারা আমি কি পেলাম? সেকেন্ড, নো স্ফেরিক্যাল অ্যাব্রিয়েশনও পেলাম। যেহেতু স্ফেরিক্যাল অ্যাব্রিয়েশন কখন আসবে? শেপের উপর ডিপেন্ড করবে। থিন লেন্স বাদে অন্য কিছুর ক্ষেত্রে স্ফেরিক্যাল অ্যাব্রিয়েশন চলে আসবে। তো আমি এখানে থিন লেন্স ইউজ করেছি, তো স্ফেরিক্যাল অ্যাব্রিয়েশন আসার কোনো মানেই নেই। ক্লিয়ার? তারপরে অলসো এখানটায় লো কস্ট হবে, ইজি টু মুভ হবে। কেন না? আমরা কনকেভ মিররটাকে আমরা ইজিলি আমরা ম্যানুফ্যাকচার করতে পারি এবং ইজিলি সেটাকে সেট আপ করতে পারি এবং তাকে মুভও করতে পারি। তো তুলনামূলকভাবে রিফ্রাক্টিং টেলিস্কোপের তুলনায় রিফ্লেকশন টেলিস্কোপ লো কস্ট, অনেকটা ইজিয়ার। তো বর্তমান দিনে এই সকল টেলিস্কোপকে আমরা ইউজ করে থাকবো, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে রিফ্রাক্টিং টেলিস্কোপ খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এটাকে জোর দিয়ে পড়বে, রিফ্রাক্টিং টেলিস্কোপ। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমার রে অপটিক্স এর ক্লাস শেষ হলো। তো বেস্ট অফ লাক, গুড নাইট। নেক্সট ক্লাস ওয়েব অপটিক্স।